আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সানেমে নেটিজেন ফোরাম 5-এ আসার জন্য। আমরা সানেমের পক্ষ থেকে এই উদ্যোগটা নিয়েছিলাম একেবারে শুরুতে, যখনই এই করোনা ভাইরাস জনিত এই ক্রাইসিসের কারণে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইকোনমি এবং সারা বিশ্ব এবং বাংলাদেশ কিভাবে আসলে শ্যাটার্ড হয়েছে। তখন বাংলাদেশের এবং এমনকি বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গা থেকে যারা আছেন তারা এই ফোরামে পার্টিসিপেট করছেন এবং তারা তাদের মতামত তুলে ধরছেন। প্রতি সপ্তাহে এটা আমরা করছি এবং আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে যে বিভিন্ন মতামত আমরা পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ মতামত, এবং সেগুলোকে আমরা সামারি ফর্মে আমরা প্রেস রিলিজ দিচ্ছি। আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করছি পলিসি মেকারদের কাছে। এবং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা রিয়েলাইজ করছি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক্যাল বিষয় আমরা আলোচনা করছি। বরাবরের মতোই আমি শুরু করব একটা ছোট একটা দিয়ে ইন্ট্রোডাকশন দিয়ে, যেখানে বেসিক্যালি কয়েকটা বিষয় হয়তো আমি তুলে ধরার চেষ্টা করব, কিন্তু তারপরে যেটা করব সেটা হচ্ছে আমি ফ্লোর ওপেন আপ করব। আমি নিয়মটা একটু বলে দিচ্ছি। কোশ্চেন নেব, কথা বলতে দেব, এবং আমাদের একটা সানেমের টিম আছে। সানেমের টিমের মধ্যে আছে ডক্টর সাইমা হক বিদিশা, যিনি প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টের এবং সানেমের রিসার্চ ডিরেক্টর। আমাদের টিমে আছে মাহতাবউদ্দিন, ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স লেকচার এবং সানেমের রিসার্চ ফেলো। শোয়েব আহমেদ আছে, সানেমের আরো কয়েকজন রিসার্চ অ্যাসোসিয়েট আছে। আমি দেখতে পাচ্ছি ডক্টর ফারাজি বিনতে ফেরদৌসও আছেন, যিনি সানেমের রিসার্চ ফেলো এবং এই মুহূর্তে এফএও তে কাজ করছেন। অনেকেই আছেন, এবং আর আপনারা তো আছেন বিভিন্ন কোণা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে, এমনকি দেশের বাইরে থেকেও দু একজন আছেন। আমি সবাইকে অনেক ধন্যবাদ দিচ্ছি। যে কয়েকটা বিষয় আমি একটু বলতে চাই সেটা হচ্ছে, প্রথম কথা যে এক নম্বর হচ্ছে যে ক্রাইসিস তো অনগোয়িং। আমরা ক্রাইসিস যেটা দেখতে পাচ্ছি যে ইটস নট, এটার ট্রেন্ড যেটা দেখতে পাচ্ছি যে ট্রেন্ডটা কিন্তু কোনোভাবেই ডাউনসাইড না, মানে এটা যে কমে আসছে সেটা সেরকম কোনো কিছু না। বাংলাদেশেও দেখছি আমাদের অফিসিয়ালি 6 মে পর্যন্ত পাবলিক হলিডে, সকল পাবলিক হলিডে আছে, কিন্তু এটা এক্সটেন্ড হতে পারে এবং এটা নিয়ে মোটামুটি এক ধরনের একটা ধারণাই আছে যেটা এক্সটেন্ড হতে পারে। ইন্ডিয়াতে আমরা দেখছি এটা 17 মে পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, টু মোর উইকস। সুতরাং লকডাউন এক্সটেন্ডেড হচ্ছে এবং দিস হ্যাজ বিকাম এ কাইন্ড অফ রিয়েলিটি নাও। লকডাউন কতটুকু এনফোর্স করা হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে মনে হয় একটা আলোচনার জায়গা আছে, এবং এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল অনেক স্কলাররাই তারা নানা রকম ডিবেট করছেন। কেউ কেউ বলছেন যে লকডাউন সেভাবে আমাদের মতো এই অঞ্চলে সাউথ এশিয়াতে এটাকে এভাবে ইম্পোজ করা সম্ভব না। আমরা দেখেছি এটা নিয়ে বেশ ডিবেট হচ্ছেও, কিন্তু এটা বিকল্প কি? আসলে কি লকডাউন অথবা মোবিলিটি রেস্ট্রিক্ট না করলে মানুষকে যদি ঘরে থাকার ব্যাপারে তাকে যদি এক ধরনের বাধ্য না করা হয়, তাহলে আসলে এই সিনারিওটা, হেলথ ক্রাইসিসটা কোন দিকে যেতে পারে? তো সেটা এভরিথিং কিন্তু আসলে আমাদেরকে উই হ্যাভ টু, যে এই জিনিসগুলোকে আমাদের চিন্তায় আনতে হবে। সো দিস আ রিয়েলিটি, লকডাউন ইজ যেমন একটা রিয়েলিটি, আর ইটস এ রিয়েলিটি অ্যাজ ওয়েল যে লকডাউন সেভাবে এনফোর্স করা যাচ্ছে না। তো অ্যান্ড দ্যাট ইজ, আমার মনে হয়, ইজ রিলেটেড টু দ্য কাইন্ড অফ ইনস্টিটিউশনাল চ্যালেঞ্জেস আমাদের মতো দেশগুলো যেগুলো ফেস করে, সো এনফোর্স করার ক্যাপাসিটি যেটা। সেকেন্ড যে পয়েন্ট আমি একটু তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে আমাদের সানেমের পক্ষ থেকে আমরা রিসার্চ করেছি একটা পভার্টি ইম্প্যাক্ট নিয়ে। বেসিক্যালি এই যে করোনা ভাইরাসের কারণে আমাদের ইকোনমিতে যে বড় ধরনের একটা ইম্প্যাক্ট হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের গ্রোথ প্রজেকশন, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তারা নানা ধরনের গ্রোথ প্রজেকশন দিচ্ছে। সেগুলো সবকিছু মিলিয়ে যদি আমরা চিন্তা করি যে এগুলো আমাদের ইকোনমিতে তো একটা ইম্প্যাক্ট আমরা বুঝতেই পারছি। ইকোনমিক অ্যাক্টিভিটিস বড় ধরনের একটা স্লো ডাউন হয়েছে। এমনকি আমাদের ইকোনমি, বাংলাদেশ ইকোনমির যদি কথাই বলি, তাহলে আমাদের যে মেজর ড্রাইভার্স সেগুলো বড়ভাবে এফেক্টেড। এক্সপোর্ট খুব লার্জলি এফেক্টেড, রেমিটেন্স হেভিলি এফেক্টেড, এবং অন্যান্য যে ডোমেস্টিক ইকোনমির যে মেজর ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আছে, বোথ এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেস, সবগুলোই হেভিলি এফেক্টেড আমরা জানি। এবং আমরা এটাও জানি যে সাপ্লাই চেইন খুবই হাইলি ডিসরাপ্টেড। সো এই দিকটা যেমন একটা দিক আছে, আরেকটা দিক আছে যে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সবকিছুর ইম্প্যাক্ট কিন্তু হচ্ছে যে একটা হিউজ জব লস হওয়ার একটা সম্ভাবনা আছে। অ্যাট দ্য সেম টাইম পোভার্টি ও বড় ধরনের বাড়তে পারে। এবং আমরা সানেমের টিম একটা রিসেন্টলি একটা গবেষণা করেছে এবং যেটা মিডিয়াতে এসছে, পত্রিকাতেও এসছে, বোধ বাংলা এবং ইংরেজি দুই ভার্সনেই। সেটা আমরা দেখিয়েছি যে এরকম সিচুয়েশন যদি কন্টিনিউ করে,
তাহলে আমাদের যে পোভার্টির যে সাকসেস বাংলাদেশের ওভার দ্য লাস্ট 1.5 ডিকেডস, 2005 সালে আমাদের পোভার্টি রেট ছিল প্রায় 40% মতো। আমরা দেখিয়েছি যে এরকম সিচুয়েশন, এই ক্রাইসিস কন্টিনিউ করলে আমরা প্রায় 2005-এর চেয়েও খারাপ অবস্থায় ফিরে যেতে পারি, এবং আমাদের পোভার্টি রেট প্রায় অ্যাজ হাই অ্যাজ 41% মতো হতে পারে। সো এটা কিন্তু আসলেই একটা বড় ধরনের একটা অ্যালার্মিং সিচুয়েশন। ইস্যুটা হচ্ছে যে এই যে মানুষগুলো যারা নতুন ভাবে দরিদ্র হচ্ছে, তারা কিন্তু আগে থেকেই ইকোনমিক্যালি ভালনারেবল ছিল, এবং আমরা জানি যে পোভার্টি লাইন ইনকামের সামান্য এদিক সেদিক একটা বড় ধরনের পোভার্টি নাম্বারও এদিক সেদিক করে দেয়। সো আমরা আমাদের হিসাবে ছিল যে প্রায় 3.5 কোটির মতো মানুষ বাংলাদেশে, দে ওয়ার নট পুয়ার অফিসিয়াল ডেফিনেশন অনুযায়ী, কিন্তু দে ওয়ার ইকোনমিক্যালি ভালনারেবল, কারণ তারা ওই কোনো ধরনের ইকোনমিক ক্রাইসিসে, যেটা আমরা এখন দেখছি, উইটনেস করছি, তাতে তারা কিন্তু পোভার্টির লেভেলের নিচে পড়ে যেতে পারে, এবং সেটাই আমরা আশঙ্কা করছি। আমরা এরকমই দেখছি যে প্রায় 3.5 কোটি মানুষের মতো মানুষ তারা নতুনভাবে দরিদ্র হতে পারে। ইস্যুটা হচ্ছে এখন প্রবাবলি যে এটা কি টেম্পোরারি পোভার্টি, নাকি এটা একটা পার্মানেন্ট এক ধরনের একটা সো কল পার্মানেন্ট, বা এটা লং টার্ম পোভার্টি দিকে ঠেলে যেতে পারে। আমাদের আশঙ্কা হচ্ছে যে এই যে সিচুয়েশনটা আমরা দেখছি, এটা কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষকে লং টার্ম পোভার্টি দিকে ঠেলে দিতে পারে। মানে ইটস নট যে একটা টেম্পোরারি একটা শক যে 2 মাস 3 মাস পরে মানুষগুলো আবার তারা পোভার্টি লাইনের উপরে উঠে আসতে পারবে। সো ইট মে নট বি দ্য কেস, কারণ এটার সাথে লিঙ্কড হচ্ছে আসলে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস কিভাবে আমরা নর্মাল ট্র্যাকে ব্যাক করাতে পারছি। অ্যাট দ্য সেম টাইম খুব ইম্পর্টেন্ট হচ্ছে গভর্নমেন্ট কি ধরনের অ্যাকশন নিচ্ছে, বিশেষ করে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামে। সেই জায়গায় আমি একটা ডিবেট আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে একটা ডিবেট একটা আছে, যে ডিবেটটা আমি শুনতে চাইবো ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিরকম এটা নিয়ে আলোচনা কতদূর হচ্ছে। সেটা হচ্ছে যে সোশ্যাল প্রোটেকশনে ক্যাশ ভার্সেস যেটা ইন কাইন্ড যে ট্রান্সফার, সেটা অথবা ফুড ডিস্ট্রিবিউশন, সেটা কতটুকু এফেক্টিভ। আমাদের এখানে যেমন একটা এখন এক ধরনের একটা ভিউ আছে কোন কোন ইকোনমিস্টদের মধ্যে, যে যেহেতু ফুড ডিস্ট্রিবিউশনে বড় ধরনের করাপশন হয় অথবা এই ধরনের একটা অ্যালিগেশন হয়, সুতরাং বেসিক্যালি ক্যাশ ট্রান্সফার ইজ দ্য বেস্ট অপশন অ্যান্ড প্রবাবলি ইজ দ্য অনলি অপশন এখানে এই ক্রাইসিসে। তো আমি একটু সানেমের ভিউটা তুলে ধরতে চাই। সানেমের ভিউটা হচ্ছে আমরা মনে করি যে এটা ঠিক আইদার অর এরকম বিষয় না। এরকম সিচুয়েশন, এরকম একটা আনপ্রেসিডেন্টেড ক্রাইসিস সিচুয়েশনে আমাদেরকে আসলে সবকিছুকে দেখি, মানে সব অপশনই খোলা রাখতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা যখন ডিসরাপ্টেড সাপ্লাই চেইন, এরকম একটা লকডাউন সিচুয়েশন যেখানে পিপলের মোবিলিটিও হাইলি ডিসরাপ্টেড, সেখানে কিন্তু আসলে মার্কেটও প্রপারলি ফাংশন করছে না অনেক জায়গায়। সুতরাং মানুষের হাতে টাকা দিলেই যে সে বাজার থেকে খাবার কিনে খেতে পারবে, সেটাও কিন্তু ইট রিমেইনস এ বিগ কোশ্চেন। সুতরাং দেয়ার কুড বি সাম এরিয়াস যেখানে কিন্তু আসলে ফুড ডিস্ট্রিবিউশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই ফুড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে করাপশন কে হ্যান্ডেল করা অথবা এগুলোকে হ্যান্ডেল করার ক্ষেত্রে আমরা মনে করি যে অফকোর্স মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। সো কনভেনশনাল ওয়েতে ফুড ডিস্ট্রিবিউশন যেভাবে হয়ে এসছে আমাদের বাংলাদেশে, এটা হচ্ছে মোস্টলি থ্রু ডিলারশিপ এবং গভর্নমেন্টের মাধ্যমে, ওএমএস এর মাধ্যমে। এখানে কিন্তু এনজিও এবং সিভিল সোসাইটি এবং লোকাল যে রিপ্রেজেন্টেটিভ যারা আছে, ভলান্টিয়ার যারা আছে, তাদেরকে ইনভলভ করার সুযোগ আছে। আমি মনে করি যে এই ধরনের একটা মনিটরিং মেকানিজম লোকাল লেভেল পর্যন্ত গড়ে তোলা, ন্যাশনাল লেভেলে যেমন সানেম দাবি তুলেছে একটা ন্যাশনাল লেভেলে একটা মনিটরিং কমিটি গড়ে তোলা, ঠিক সেরকমই লোকাল লেভেলেও মনিটরিং একটা কমিটি মেকানিজম গড়ে তোলা, যাতে আমরা এই যে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম, ট্রান্সফার প্রোগ্রাম, ফুড ট্রান্সফার, ফুড ডিস্ট্রিবিউশন, এমনকি ক্যাশ ট্রান্সফার, এগুলো প্রপারলি এক্সিকিউট হচ্ছে কিনা। সো ফাইনালি আমি হয়তো এই জায়গাটা বলে কনক্লুড করব, সেটা হচ্ছে যে হোল যে স্টিমুলাস প্যাকেজ আমরা দেখছি, যে একটা রেসপন্স, একটা বিশাল এরকম একটা ক্রাইসিস হুইচ ইজ স্টিল অনগোয়িং, এবং এটা ইনফ্যাক্ট এটা কোনোভাবেই আমরা বলতে পারছি না যে এটা পিকে পৌঁছে গেছে সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলোর জন্য এবং বাংলাদেশের জন্য, এবং আমরা একটা নর্মাল ট্র্যাকে ফিরে আসার একটা ওয়ে আউট বের করতে পারি, সেরকম যেহেতু হচ্ছে না। তো স্টিমুলাস প্যাকেজ যেটা দেখছি আমরা, সেটা কিন্তু এটার এফেক্টিভ ইমপ্লিমেন্টেশনটা অসময় ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশের সরকার প্রায় 3.5% অফ জিডিপি কিন্তু এই স্টিমুলাস প্যাকেজের আন্ডারে ঘোষণা করেছে। সুতরাং এটাকে যদি এফেক্টিভলি ইমপ্লিমেন্ট না করা যায়, তাহলে কিন্তু আমরা ইকোনমিক যে নর্মাল ট্র্যাকে ব্যাক করা, সেটা খুব কঠিন হয়ে যাবে। আমি বলবো, শেষ করবো এই জায়গায়, যে আমরা 3টা বিষয়ের উপর জোর দিয়েছি এই ধরনের স্টিমুলাস প্যাকেজকে এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করার জন্য। ফার্স্ট হচ্ছে ফাইন্যান্সিং,
ফাইন্যান্সিং অপশনগুলোকে প্রপারলি এক্সপ্লোর করা। সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট, যে আসলে এনশিওর করা যাদের পাওয়ার কথা এই স্টিমুলাস প্যাকেজের আন্ডারে, অ্যাফেক্টেড ইন্ডাস্ট্রি, সার্ভিসেস এবং বিভিন্ন সেক্টর, তারা পাচ্ছে কিনা, অথবা যে গরিবরা এবং নতুন করে গরিব হওয়া যে জনগণ, তারা আসলে এই সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের আন্ডারে সুবিধাটা পাচ্ছে কিনা, তো সেই ম্যানেজমেন্টটা দরকার। এবং এই ম্যানেজমেন্টের পুরো প্রসেসটা ট্রান্সপারেন্ট হওয়া দরকার, এবং সেই জায়গায় নানা ধরনের থার্ড যে পয়েন্ট আমি যেটা বলবো, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। সো আমি এইটুকু বলে আমি ইনিশিয়ালি আমি এখানে থামছি। আমি একটু দেখতে চাচ্ছি কারা কথা বলতে চাচ্ছেন। সো একটু যদি আমি দেখি যে কারা বলেছেন এর মধ্যে। সো আমি তো অবশ্য সেভাবে দেখছি না কাউকে, সেভাবে কেউ কথা বলছেন কিনা, কথা বলতে চাচ্ছেন কিনা। একটু আমি যদি একটু প্রথমেই একটু শফিকের কাছে যাই, শফিক মুখার্জি, সেন্ট জেভিয়ার্স কলেজ ইউনিভার্সিটি কলকাতা থেকে, জাস্ট একটু ফ্লোর দিচ্ছি, পরে আমি বাকিদেরকেও কাইন্ডলি একটু যদি যারা কথা বলতে চান একটু চ্যাট ওই সাথে যদি একটু আপনার নামটা একটু লেখেন কাইন্ডলি যে আপনি কথা বলতে চান। শফিক, আমি হয়তো ওই জায়গাটা একটুখানি শুনতে চাইবো আপনার কাছ থেকে, যে এই যে ক্যাশ এবং ইন কাইন্ড ট্রান্সফার নিয়ে এবং পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা জানি একটা ডিবেট আছে, যেটা আমি একটু আগে বললাম। সো হোয়াট ইজ ইন্ডিয়ান এক্সপেরিয়েন্স, এবং এক্ষেত্রে মানে আপনি কিভাবে আমার সাথে শেয়ার করতে পারেন? স্যার শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে শফিক? হ্যাঁ স্যার, আমি একদমই আপনাদের এই এটার সাথে সহমত পোষণ করছি। আমাদের দেশে এখন যে অবস্থা, এবং যে কোনো সাউথ এশিয়ান কান্ট্রিতে ইন কাইন্ড বা ক্যাশ কোনোটাই আপনার আইদার অর হতে পারে না, এটা একসাথে হতে হবে। কিন্তু আমাদের দেশের এখন যা পরিস্থিতি, আমি দুটো ঘটনার উল্লেখ করছি আপনাদের কাছে, মানে এটা একটা মানে আলোচ্য বিষয় হয়ে থাকতে পারে। প্রথম যে ঘটনাটা, ক্যাশ ডাইরেক্ট ট্রান্সফার করার মতো এই আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে সেই মেকানিজম নেই যেমন ইউএস এর কাছে আছে, যেখানে 2% ইনকাম ট্যাক্স দেয়। আপনি কি মেকানিজমে ক্যাশ ট্রান্সফার করবেন ডাইরেক্ট? আমি ওয়ান অফ দ্য ওয়েজ বলছি, এইটা একটা কোয়েশ্চেন মার্ক। সেকেন্ড যেখানে কোয়েশ্চেন মার্কটা আছে, আমাদের দেশে বিভিন্ন স্কিম আছে, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি যোজনা, তারপরেতে আপনার এই 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 জাতীয় বেনিফিশিয়ারি, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যাক্ট, এই জাতীয় কিছু প্রোগ্রাম আছে। কিন্তু সমস্যা একটা জায়গায়, কোনো একটা প্রোগ্রাম ফুল প্রুফ নয়। যেমন ধরুন প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় ল্যান্ডলেস লেবারাররা বাদ, তাহলে আমি ল্যান্ডলেস লেবারারকে অ্যাকাউন্ট করবো কিভাবে, এই প্রশ্ন ওঠে। দ্বিতীয় ঘটনা যেমন হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যাক্ট, আরেকটি অ্যাক্ট, সেইখানেতে অদ্ভুত ভাবে এমএসএমই সেক্টর নেই। ভারতবর্ষের অর্থনীতিতে ভারতবর্ষের অর্থনীতিতে 50% আপনার এমএসএমই সেক্টর, সেইটার যে কন্ট্রাকচুয়াল বলুন বা নন স্যালারিড ক্লাস, তাদেরকে অ্যাকাউন্ট করা হয় না। আর একটা 3 নম্বর ঘটনা বলি, আমি ইন কাইন্ড যদি ট্রান্সফারের কথা বলি এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট দিয়ে বা ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার, যেটা যেভাবেই করবেন না কেন, তাহলে এই যারা বাদ থেকে যাচ্ছে তাদেরকে সেই মিল্টন ফ্রিডম্যানের ফেমাস উক্তি হেলিকপ্টার ড্রপ, মানে প্রত্যেকটি হাউসহোল্ডকে ইকুয়াল ভাবে আমি দেবার যে প্রচেষ্টা, সেই হেলিকপ্টার ড্রপ কতটা সম্ভব বা বাস্তব পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কতটা বাস্তবায়িত করা যায়, সেখানে একটা বিশাল বড় কোয়েশ্চেন মার্ক। তার কারণ হচ্ছে, এবং এই আলোচ্য বিষয়টি কৌশিক বা প্রফেসর কৌশিক বাসু বিভিন্ন সময় বলেছেন, এখনো উনি বলছেন যে হাউ ডু উই অ্যাকাউন্ট ফর the helicopter drop of money in every Indian household who are below the poverty line? এখানে একটা কোয়েশ্চেন মার্ক। আর একটা স্যার, আমি একটু আগের সানেমের যে আমাদের 4th এপিসোডটা ছিল, সেখানে আমরা একটা জিনিস আলোচনা করেছিলাম, যে আমরা ফাইন্যান্স করব কিভাবে এই স্টিমুলাস গুলো, লোনকে পিছিয়ে দেওয়া, বিভিন্ন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের মতো ইনস্টিটিউশনকে বলা যে আরেকটু আমাদের সময় দিতে, বা ডেফিসিট ফাইন্যান্সিং ইত্যাদি। আমরা একটা ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমি জানি না, আমি সানেমের মতামত চাইবো।
মানে আমি জানি না এটা কতটা বাস্তবসম্মত, আমি জানি না বাংলাদেশে কি হবে। আমাদের অদ্ভুত ভাবে যেখানেতে আনএমপ্লয়মেন্ট আজ 23%, হঠাৎ করে সরকার একটা চিন্তা ভাবনা করছে যে তেলের দাম যেখানে এই সাউথ এশিয়ান কান্ট্রিতে বাড়েনি, এবং সানেমের আগের এপিসোডে আমরা এটা বারবার আলোচনা করছিলাম যে তেলের দামটা যদি একটু কমানো যায় মধ্যবিত্তর জন্য, কারণ তেলটা এখন একটু চিপ হয়েছে। ভারত সরকার খুব অদ্ভুত ভাবে কোভিড সেস বসিয়ে দিয়েছে এবং আলোচনার মধ্যে রয়েছে ব্যাপারটা যে তেলের দাম আরো 6 টাকা বাড়িয়ে দিতে হবে করোনা ভাইরাসের সময়। এই সিচুয়েশনে এই স্ট্র্যাটেজিটা কতটা কাজ করবে সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমার অভিজ্ঞতা। এবং আপনাদের কি মনে হয় এই রকম জাতীয় কোভিড সেস ট্যাক্স বাড়িয়ে দেওয়া, যেখানেতে ডিমান্ড জেনারেট করার যে ক্ষেত্রে একটা কোয়েশ্চেন মার্ক, সেখানে আবার কোভিড সেস তেলের উপর কতটা মানে যুক্তিসম্মত? Shobik, thank you so much. I want a very relevant points and we'll definitely আমার সানেম টিমের কাছ থেকে শুনবো, এবং আমি একটুখানি করতে চাই, আরো কিছু প্রশ্ন নিতে চাই, দেন প্রবাবলি we can talk more. আমার মিস্টার মোহাম্মদ বেলাল হোসেন উনি কিছু বলতে চান। বেলাল হোসেন, ইফ ইউ ক্যান। বেলাল হোসেন, আপনি একটু মাইক্রোফোনটা আনমিউট করে একটু বলতে হবে কথা। হ্যাঁ, বলুন। স্যার, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে স্যার আসলে বাংলাদেশের কি মানে এখন কি লকডাউন কি তুলে দেওয়া উচিত নাকি উচিত না, মানে এই বিষয়টা হচ্ছে যে মানে আমি একটু বলতে চাচ্ছিলাম যে যেহেতু দুইটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে আমাদেরকে মানে জীবন বাঁচানোর ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সারা বিশ্ব, এবং বাংলাদেশও নিশ্চয়ই দিবে বা দেয়া উচিত, কিন্তু তার সাথে সাথে লাইভলিহুড যে জীবিকার বিষয়টাকেও খুব বেশি গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে না হলে মানুষ হয়তো বা করোনা ভাইরাসের থেকে খাবার না খেয়ে হয়তো বা মারা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মতামতটা হচ্ছে যে লকডাউন হচ্ছে যদিও এখনই অলরেডি কিছুটা শিথিল করার বিষয়ে মানে দেখতে পাচ্ছি, মানে যে কিছুটা শিথিল, তো এরকম শিথিল করে যদি রুলস এন্ড কিছু রেগুলেশন কে বজায় রাখা হয়, যে লাইক আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, তারপর হচ্ছে লাইক যে আদার যে রুলস রেগুলেশনস গুলো আছে যে কোভিড-19 এর ক্ষেত্রে সেগুলো মেনে চলতে হবে। কিন্তু তার পাশাপাশি লাইক ইকোনমিক যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলাকেও যদি অ্যাক্টিভ করা যায়, যে লাইক উইথ দ্য সাজেশন অফ স্পেশালিস্ট যারা মেডিকেয়ার স্পেশালিস্ট, যে তাদেরও এখানে পরামর্শ নিয়ে যে কিভাবে আমরা দুইটার ভারসাম্য রাখতে পারি, যে কিভাবে আমরা আমাদের জীবনকেও কিভাবে রক্ষা করতে হবে, তার পাশাপাশি আমাদের লাইভলিহুড করতে হবে, যেহেতু আমাদের অনেক বেশি এখানে অনেক, এবং এই ক্ষেত্রে স্যার আমার আরেকটু স্যার বলতে চাই, সেটা হচ্ছে লাইক আমরা এই সুযোগটাও নিতে পারি যে ভিয়েতনাম, যেটা আমি কিছুক্ষণ আগে আমি দেখলাম নিউজ পেপারে, যে ভিয়েতনাম যে সুযোগটা নিয়েছে সেটা হচ্ছে আমাদের প্রডিউসিং কিট কিভাবে, এবং নিউজ পেপারে দেখলাম যে লাইক অনেক একটু লেট হওয়ার কারণে যে লাইক মানে এটা রোগটা আছে নাকি নাই, তো সেক্ষেত্রে অনেক মানুষের আরো অনেক ডিফিকাল্টিজ এর মধ্যে চলে যাচ্ছে। তো কিভাবে কুইকলি এটা করে যায়, তো আমরা কিভাবে প্রচুর পরিমাণে কিট প্রডিউস করতে পারি, তারপর প্রোটেক্টর যেগুলো আছে পিপিই, N95 মাস্ক, ভেন্টিলেটর এবং মেডিসিন, যেটা হচ্ছে লাইক ইউএস এর যে ফুড এন্ড এফডিএ যেটা তারা মানে অনুমোদন দিয়েছে রেমি। রাইট বিলাল, আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি আপনার। আপনি কি একটু আপনার ছোট করে পরিচয়টা বলবেন? এটা প্রথমে আমরা মিস করেছি। সরি স্যার, আমি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি উন্নয়ন ভাবনা। থ্যাংক ইউ বিলাল, আমার ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। আমি আমার সানেমের টিম অথবা এনিওয়ান এটা নিয়ে রেসপন্ড করতে পারে এই সাথে লকডাউনের বিষয়টা নিয়ে, যেটা আমি প্রথমে প্রশ্ন করেছিলাম। আমি আমার ছোট্ট করে আমার মতটা একটু তুলে ধরি, তাই আমি মিস্টার শহীদুল ইসলামের কাছে যাবো, উনি কথা বলতে চেয়েছেন। সেটা হচ্ছে যে লকডাউনের ব্যাপারে আমরা আসলেই ওয়েস্টার্ন যে কান্ট্রিজ গুলো তারা যেভাবে লকডাউন করেছে, আমরা হয়তো সেভাবে টিপিক্যালি সেটাকে ফলো করার চেষ্টা করেছি, এবং সেটা আসলে আমাদের মতো দেশে এটা সাকসেসফুল হয়নি, যে সেটা আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু যে এফোর্টটা আমি দেখিনি সেটা হচ্ছে যে আমাদের দেশের কনটেক্সটে, বিশেষ করে সাউথ এশিয়ান কনটেক্সটে অথবা ডেভেলপিং কান্ট্রিজ কনটেক্সটে লকডাউনের নেচারটা কিরকম হতে পারে, এটা প্রোটোকলটা কিরকম হতে পারে, এটা নিয়ে কিন্তু সেরকম কোনো রিসার্চ
কোনো ধরনের একটা পরিকল্পনা কিন্তু আমরা দেখিনি, যেটা খুব দরকার ছিল। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় সেরকম যদি রিয়েলিস্টিক একটা লকডাউন অথবা এই টাইপের একটা অ্যাকশন প্ল্যান করা যেত, সেটাকে হয়তো এক্সিকিউট করা অনেক অনেক সহজ হতো। আমি অন্যদের কাছ থেকে শুনবো। মিস্টার শহীদুল ইসলাম, আপনি কথা বলতে চেয়েছেন, প্লিজ আপনি একটু আনমিউট করে কথা বলুন। জি স্বাগতম স্যার, শুনতে পাচ্ছেন স্যার? জি জি শুনতে পাচ্ছি, একটু ছোট করে পরিচয় দিন, আপনি বলুন। জি, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি দ্য হেড অফ রেগুলেটরি রোমিও আফরোজ বাংলাদেশ লিমিটেড। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার বেশ কয়েকটা কোশ্চেন আছে, জাস্ট আমি প্রথমে একটা শুরু করে হচ্ছে এসএমই যে স্টিমুলাস একটু যদি সময়ের দিকটা একটু খেয়াল রাখবেন কাইন্ডলি। অফকোর্স স্যার। আমার হচ্ছে প্রথম হচ্ছে স্টিমুলাস প্যাকেজ যেটা এসএমইর জন্য দেওয়া হয়েছে, যে 20,000 crore টাকা, ওটা ওয়েব ডিস্ট্রিবিউশনস। যদি আমি অ্যানালাইসিস করি দেখি স্যার, যারা বড় ইন্ডাস্ট্রি লার্জ ইন্ডাস্ট্রির জন্য যেটা দিয়েছে আর যেটা ছোট ইন্ডাস্ট্রির জন্য দিয়েছে, এদের জন্য স্যার গাইডলাইনটা পুরোটাই একই এক ধরনের দেখতে গেলে। যদি এভাবে হয়, আই হ্যাভ টক টু মেনি এসএমইস, আমি অনেকগুলো এসএমইর সাথে কথা বলেছি যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কাজ করে। তারা আসলে ব্যাংক এবং ক্লায়েন্টের সম্পর্কের ভিত্তিতে যে লোনটার কথা বলেছে, দে আর নট ইন এ পজিশনস টু গেট দ্য লোন ফ্রম প্রাইভেট ব্যাংক। কারণ তাদের ওই হিসেবে কমিউনিকেশন নেই প্রাইভেট ব্যাংকগুলোর সাথে। তাদেরকে যদি যারা সেমি স্মল ইন্ডাস্ট্রিগুলোর জন্য যদি ন্যাশনাল ব্যাংক লাইক সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এদের সাথে কানেক্ট করা যায়, শুধু এখান থেকে তারা অ্যাক্সেস করতে পারবে। ওয়ান অফ দ্য গুড ওয়েপন। এটার সাথে আমি হয়তো সানিমের মতামতটা জানতে চাইবো। নাম্বার 1। নাম্বার 2, যেটা স্যার পোর্ট কনজেশনস, যেটা বন্দরের যেই মালামালগুলো আসছে ফিনিশ প্রোডাকশন র মেটেরিয়ালের জন্য, যে সরকার একটা ঘোষণা দিয়েছে পোর্ট ড্যামারেজ এর ইস্যুটা নিয়ে, যেটা 25 থেকে 4th মে পর্যন্ত এক্সাম করা হবে। ইটস এ গুড ডিসিশনস অফ কোর্স, কিন্তু আমার কথা হচ্ছে স্যার, এটা আসলে কোভিড কে চিন্তা করে দেওয়া হয়েছে, কিন্তু কোভিড শুরু হয়েছে আমাদের দেশে তো মার্চ থেকে আমরা ক্যালকুলেশন করেছি, কিন্তু শুরু হয়েছে স্যার ডিসেম্বর। অনেকগুলো প্রোডাক্ট অলমোস্ট চলে আসছে বাংলাদেশে বা আসতে পেরেছে, যেগুলো হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। তা ইকোনমিকে রান করতে গেলে আসলে এটাকে কোনো বাউন্ড না করে, কোনো টাইম লিমিটের মধ্যে না রেখে, লাইক 25 থেকে 4 মে এইভাবে না করে, যেগুলো আসছে সে ফর এক্সাম্পল ফ্রম জানুয়ারি থেকে টিল টুডে যেগুলো আসছে সবগুলোকে আসলে এটা এক্সাম্পটে রাখা উচিত, তাহলে ইকোনমিটা স্যার রানিং হবে। আমি দেখেছি অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো অনেক 25 মার্চের আগেও আসছে। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আমার দুইটা কোশ্চেন, পরেগুলো আমি থ্যাংক ইউ মিস্টার ইসলাম। আমি একটু সানেম টিমের কাছে যেতে চাই। ডক্টর সামিম হক বিদিশা, আপনি একটু কাইন্ডলি যদি মাইক্রোফোনটা আনমিউট করে একটু এই এখন পর্যন্ত যে আলোচনা হলো, যদি কোনো বিষয়ে আপনি একটু আলোচনা করেন প্লিজ। ধন্যবাদ। আমার কানেকশনটা একটু নষ্ট হয়ে গেছিল, সুতরাং শেষের পয়েন্ট আমি শুনিনি। তো আমি একটু ডক্টর সৌভিক মুখার্জি ওনার কথা সূত্র ধরে একটু বলতে চাচ্ছি যে অবশ্যই আমার মনে হয় আমরা এই ব্যাপারে একমত হব যে বর্তমান পরিস্থিতিতে কোনো নতুন কর, কোভিড ট্যাক্সের মতো যে ট্যাক্সের কথা উনি বলেন, নতুন কোনো কর যদি ইম্পোজ করা সেটা খুব সাবধানে করতে হবে, এবং অবশ্যই আমাদের দেখতে হবে যে জিনিসটা যেন প্রোগ্রেসিভ স্ট্রাকচারটাকে মেনটেন করে, রাদার দ্যান এটা যদি উল্টো দিকে চলে যায় তাহলে দেখা যাবে যে সাধারণ মানুষের উপর বা মধ্যবিত্তের উপর বিশেষ করে করের বোঝাটা অনেক বেশি হবে। সুতরাং এটা একটা, আমার মনে হয় যে এই বিষয়টা নতুন কোনো করের ব্যাপারে দেশে দেশে পার্থক্য থাকতে পারে, তবে নতুন করে কোনো কর যেটা বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদেরকে এফেক্ট করবে, সেটার ব্যাপারে আসলে চিন্তা ভাবনা করা দরকার, এবং সেটা এই মুহূর্তে সেটা না নেওয়াটাই হয়তো যুক্তিসঙ্গত। আমাদের কিছুদিনের মধ্যে আমাদের জুন 11-তে বাজেট আছে, সুতরাং সেখানে হয়তো একটু দেখবার বিষয় আছে যে আসলে করের ক্ষেত্রে একটা বড় ধরনের ছাড় দেওয়ার দরকার হবে, বিশেষ করে মিডিয়াম এন্ড স্মল স্কেল এন্টারপ্রাইজ গুলোকে আমরা যদি এনকারেজ করতে চাই এবং রিভাইভ করতে চাই। আর দ্বিতীয় যে পয়েন্টটা, যে বিষয়টা বলা হচ্ছিল বা যে বিষয় নিয়ে আলোচনা শুরু হলো, লকডাউন তোলা বা না তোলার ব্যাপারে, এটা নিয়ে আসলে আমরা এর আগের দুটো এপিসোডে কিছু আলোচনা করেছি। মূল বিষয়টা হচ্ছে আমার যে বিষয়টা যে বক্তা যিনি উনি যে কথাটা সঠিকভাবেই বলেছেন, যে বিষয়টা আসলে জীবন বা জীবিকা না, জীবন এবং জীবিকা করাটা আসলে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। সুতরাং বিষয়টা হওয়া উচিত যে ক্ষতিটাকে যতটা কম রেখে আমরা যাতে আমাদের লকডাউনটাকে কিছু সময় পর্যন্ত মেনটেন করতে পারি, এবং মূল বিষয়টা হচ্ছে আমাদের প্রথমে চিন্তা করতে হবে, অবশ্যই আমরা অনন্তকাল লকডাউনটা রাখতে পারবো, প্রথমে আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে যারা স্বাস্থ্য খাতে যারা অভিজ্ঞ রয়েছেন তাদের
কাছ থেকে কিছু মতামত নিয়ে তারপরে আমাদের সময়টা ঠিক করতে হবে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। এবং সময়টা ঠিক করতে হবে শুধুমাত্র লকডাউন খোলার বিষয় না, কোন কোন খাতে খোলা যেতে পারে এবং কোন কোন খাতে কি কি ভাবে। ভারতবর্ষে রেড, ব্লু, গ্রিন এই ধরনের কিছু জোন করা হয়েছে ইন্ডাস্ট্রিগুলোকে। তো আমাদের দেশের ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমাদের দেখতে হবে ধাপে ধাপে পুরো বিষয়টা করা। এবং এই পুরো বিষয়টার ক্ষেত্রে আমাদের যেমন কৃষি খাত, শিল্পের মধ্যে কোন খাতগুলোকে আমরা চিন্তা করব, কোন কোন জায়গায় আসলে আমরা এখন মোটামুটি ভাবে একেবারেই ভালো অবস্থায় বা সেফ কমফোর্টেবল জোনে না আসা পর্যন্ত আমরা সেই খাতটাকে বাদ রাখবো, এভাবে জিনিসটা চিন্তা করার দরকার আছে। মূল বিষয়টা হচ্ছে এখানে আসলে একটা প্ল্যানিং এর দরকার আছে, অ্যাডভান্স লেভেল একটা প্ল্যানিং এর দরকার আছে। কারণ আমাদের যেমন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে, এই খাতের ক্ষেত্রে কিন্তু লকডাউনটা কিছুটা খুলে দেওয়া হলো। যে সমস্যাটা হচ্ছে যে এখানে যে ধরনের প্রপার প্ল্যানিং দরকার, সেই প্রপার প্ল্যানিং এর ক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে। সুতরাং সেই বিষয়টা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটু বুঝে বিষয়টা করতে হবে, আগে থেকে প্রপার প্ল্যানিং করতে হবে। বিভিন্ন ইন্ডাস্ট্রি ওয়াইজ বিভিন্ন, এটা গত সানেমের নেটিজেনেও আমরা বলেছিলাম যে বিভিন্ন ইন্ডাস্ট্রি ওয়াইজ বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন প্রোটোকল তৈরি করতে হবে এবং সরকারকে আসলে এনফোর্স করাতে হবে যে বিভিন্ন যারা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা সেই যে স্বাস্থ্যবিধিগুলো সেগুলো মানে কিনা। কারণ স্বাস্থ্যবিধি মানার বিষয়টা থিওরিটিক্যালি যতটা সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যালি জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকই কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং সেই বিষয়ে আসলে চিন্তা মানে পুরো ব্যবস্থাপনাটা সঠিকভাবে করাটা এবং খোলার আগে থেকে 2 সপ্তাহ বা 10 দিন আগে থেকে পুরো জিনিসটাকে দেখা যে আসলে কোন কোন খাতটা। এবং আমি এখানে আরেকটু যুক্ত করতে চাই যে আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় বা আমার মনে হয় সানিমের অনেকে এ বিষয়ে একমত হবেন যে আমাদের আসলে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের কিছু কিছু এন্টারপ্রাইজ গুলো বরঞ্চ স্বাস্থ্যবিধি মেনে চলা সেখানে বা স্বাস্থ্যবিধি পালন করা সহজ হবে। সেই কারণে কিছু কিছু ছোট আকারে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি কিছু ছাড় দেওয়া যায়, একটা বিষয় হচ্ছে যে তারা এমনিতেই তাদের জন্য সার্ভাইভ করাটা একটু মুশকিল। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তাদের ক্ষেত্রে তাদেরটাকে কিন্তু ম্যানেজ করা এবং অর্গানাইজ করাটা, সরকারের পক্ষে মনিটর করাটা অনেক সহজ হবে। এবং ওভারঅল মনিটরিং এর জন্য কিন্তু একটা বিভিন্ন মিনিস্ট্রি ওয়াইজ কিন্তু একটা কোঅর্ডিনেশনও থাকা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে সেগুলোর একটা কোঅর্ডিনেশন থাকা দরকার এবং সেভাবেই কিন্তু আমরা আসলে লকডাউনটাকে খোলার ব্যাপারে চিন্তা করা উচিত। সুতরাং কারণ এটা খোলার কস্ট যেটা সেটা হচ্ছে যে আমরা আসলে জানি না যে লকডাউনটা একটু বেশি মাত্রায় খুলে ফেলে যে আসলে পুরো অর্থনীতির উপর, কারণ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে অর্থনীতির উপর ভালো হওয়ার পরিবর্তে আমাদের যদি এরকম ঘটনা ঘটে যে কোনো কারণে যদি আমরা আমাদের দ্বিতীয় ওয়েভের মতো, অনেক দেশ কিন্তু দ্বিতীয় ওয়েভের সম্মুখীন হয়েছে, দ্বিতীয় ওয়েভের সম্মুখীন হয়ে যাই, তখন কিন্তু আমাদেরকে আবার স্টেপ ব্যাক করতে হবে। তো সেই ধরনের ঝুঁকিটা আসলে নেওয়াটা উচিত হবে না। একটু বুঝে শুনে স্টেপ বাই স্টেপ এবং বিভিন্ন জোন ভিত্তিক চিন্তা ভাবনা করে প্রোটোকল বিচার করে তারপর এটা খোলাটা উচিত হবে। আর শেষের বক্তার পয়েন্টটা আসলে আমি শুনতে পারি। ডক্টর সামাগুদ্দিন, থ্যাংক ইউ। আপনার কাছে আবার আসবো। আমি একটু মাহতাব উদ্দিন, যিনি ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্ট লেকচারার, তার কাছে একটু যেতে যাচ্ছি যে একটা পয়েন্ট কিন্তু ছিল যেটা শহীদুল ইসলাম উনি শেষে বলছিলেন যে বিশেষ করে পোর্ট কনজেশন নিয়ে। এই জায়গাটায় মানে আপনি যদি কিছু বলতে পারেন। স্যার থ্যাংক ইউ সো মাচ ফ্লোর দেওয়ার জন্য। আমি স্যার একটু যদি আগের প্রশ্ন যেটা বিদিশা যোগ করেছেন সেখানে আমি জাস্ট দুটো পয়েন্ট একটু যোগ করতে চাই। শিওর, অফকোর্স থ্যাংক ইউ স্যার। প্রথমত যে জিনিসটা আছে যে ডক্টর শফিক মুখার্জি যে পয়েন্টটা তুলে ধরেছেন সেখানে বিদিশা ম্যাডামের সাথে আমি একটা জায়গায় একটা পয়েন্ট যোগ করতে চাই, সেটা হচ্ছে আমাদের যদি হাউস হোল্ডের কনজাম্পশন প্রাইস ইন্ডেক্স আমরা যে সিপিআই যেটা, সেই সিপিআইটা যদি দেখি তাহলে আমাদের এই সিপিআই তে কিন্তু আমাদের যে পেট্রোলিয়ামের যে প্রাইসটা এটা কিন্তু ডিরেক্টলি আসে না, এটা ইনডাইরেক্টলি আসে। অন্যান্য যে কমোডিটি আছে সেটা ট্রান্সপোর্ট কস্ট যদি বেড়ে যায় তখন যে ইম্প্যাক্টটা হয়। তো এখন গভর্নমেন্টের কিন্তু একটা ফিসকাল স্পেসের দিক থেকে একটা কিন্তু টানাপোড়েন আছে। আমাদের গভর্নমেন্টে যেহেতু অন্য জায়গায় যেহেতু ট্যাক্স রেভিনিউ ওই জায়গায় কালেক্ট করার বিষয়গুলি ওখানে অনেক কনস্ট্রেন্ট হয়ে যাচ্ছে। তো সেই পার্সপেক্টিভ থেকে গভর্নমেন্ট যদি এটা চিন্তা করে যে অয়েল প্রাইসটা না বাড়িয়ে যেখানে আছে সেখানে রাখা, এবং এখান থেকে যেহেতু অয়েল প্রাইসটা কমে যাচ্ছে তো সেখানে যেই সারপ্লাসটা পাচ্ছে, অ্যাজ লং অ্যাজ এই সারপ্লাসটা প্রপার চ্যানেলে পুয়ারের কাছে রিডিস্ট্রিবিউটেড আছে,
আমি এখানে খুব একটা ক্ষতি দেখবো না। যদি এই যে সারপ্লাসটা গভর্নমেন্ট এখানে পাচ্ছে, যেমন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, বিপিসি যে সারপ্লাস এখানে আয় করছে, সেটা যদি গভর্নমেন্ট যদি এই টাকাটা প্রপারলি যদি চ্যানেল করতে পারে পোর্টদের কাছে, রিডিস্ট্রিবিউট করতে পারে, তাহলে আমার মতে যে এটা হয়তো খুব একটা ক্ষতিকর ইফেক্ট থাকবে না। তবে অয়েল প্রাইসটা বাড়ানো ঠিক পক্ষপাতী আমি না এই মুহূর্তে, যেহেতু অলরেডি ট্রান্সপোর্ট কস্ট অলরেডি বেড়ে গেছে ল্যাক অফ ট্রান্সপোর্টেশনের কারণে। আরেকটা পয়েন্ট আমি একটু অ্যাড করতে চাই, মিস্টার বেলাল হোসেন উনি যে পয়েন্টটা তুলে ধরেছেন যে বাংলাদেশের লকডাউনে, সেখানে আমি জাস্ট বিদেশি মানুষের সাথে একটা জায়গায় যোগ করতে চাই, সেটা হচ্ছে ইস্ট আমাদের ইউরোপিয়ান এক্সাম্পল গুলোর তুলনায় আমাদের ইস্ট এশিয়ান যে এক্সাম্পল গুলো আছে, যেমন ভিয়েতনাম বা সাউথ কোরিয়া, they have put some extremely good examples. যেমন হচ্ছে ভিয়েতনামে বা সাউথ কোরিয়াতে প্রতিদিন ওরা প্রায় 20,000 টেস্ট করেছে। তো বাংলাদেশের জন্য আমরা যদি ধরে নিই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি আমরা টেস্টটা যদি চালু করতে পারতাম, অ্যাটলিস্ট কাইন্ড অফ 500 টেস্ট পার ডে, তাহলে আমরা প্রায় 32,000 টেস্ট হয়তো আমরা প্রতি ডিস্ট্রিক্টে প্রতিদিন করতে পারতাম। এবং সাউথ কোরিয়া যেটা করেছে, টেস্ট অ্যান্ড ট্রেস, প্রচুর টেস্ট করেছে এবং ট্রেস করেছে, যার সাথে কন্ট্যাক্ট ট্রেসিং যেটা। সো ওই জিনিসটা যদি আমরা করতে পারতাম বা করতে পারি আগামী দিনে, তাহলে আমি মনে করি আমরা যখন লকডাউনটা ইজ ডাউন করবো, তখন যেন অবশ্যই এই টেস্ট এবং ট্রেস এই দুটো যেন খুবই স্ট্রিনজেন্টলি করা হয়। তো একটা দিক হচ্ছে গভর্নমেন্ট অলরেডি আমাদের প্রায় 8,000 ডক্টর এবং নার্স হায়ার করেছে, নতুন নিয়োগ দিয়েছে, কিন্তু যেটা আমাদের ল্যাকিং আছে সেটা হচ্ছে আমাদের মেডিকেল টেকনোলজিস, সেটা কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ ল্যাকিং আছে। স্যার আমি এখন লাস্ট পয়েন্টে যেটা মিস্টার শহীদুল ইসলাম যে পয়েন্টটা তুলে ধরেছেন, যে পোর্টে অলরেডি যে ফ্যাসিলিটিটা দেওয়া হয়েছে, তো আমি ওনার ভিউয়ের সাথে কমপ্লিটলি একমত যে গভর্নমেন্ট যেই স্পেসিফিক একটা টাইম পিরিয়ড দিয়েছে, যে 4 মে পর্যন্ত যেই এপ্রিল এবং মের মধ্যে যেই শিপমেন্ট গুলো এসেছে সেটার জন্য কোনো কস্ট দিতে হবে না। কিন্তু একটা ব্যাপার একটু মনে রাখা উচিত, সেটা হচ্ছে আমাদের যে চিটাগাং বন্দর পোর্টটা আছে, সেটা কিন্তু একটা লিমিটেশন আছে যে কতটুকু পরিমাণ ইনভেন্টরি সেখানে রাখতে পারবে। তো সুতরাং এটা যদিও গভর্নমেন্ট এটা দিতে পারে যে জানুয়ারি থেকে মে পর্যন্ত এই পোর্টে এখানে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না, কিন্তু এই জিনিসটা হয়তো গভর্নমেন্টের জন্য একটা খুব বেশি লম্বা পিরিয়ডের জন্য গভর্নমেন্টের জন্য এটা হয়তো ফিজিবল হবে না। তো সেদিক থেকে একটা উপায় হয়তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সেটা হচ্ছে গভর্নমেন্ট এখানে যেই প্রাইভেট সেক্টর আছে তাদেরকে প্রণোদনা দিতে পারেন, তাদেরকে ইনভেন্টরিটা তারা ওই ট্রান্সপোর্টেশন ইজ ডাউন করে, যে পোর্ট থেকে তারা যে ট্রান্সপোর্টেশন এটা যে তাদের ফ্যাক্টরি বা তাদের ইনভেন্টরি ওয়্যারহাউসে নিয়ে যাবেন, সেখানে গভর্নমেন্ট প্রণোদনা দিতে পারেন, ট্রান্সপোর্টেশন গুলি ইজ ডাউন করতে পারেন। এটাই আমার মতামত স্যার। থ্যাংক ইউ মাহতাব। আরেকজন মাহতাব কি এখানে আছেন নাকি? মাহতাব তুমি আমাকে কথা বলছো? হ্যাঁ, আচ্ছা। সো মাহতাব উদ্দিন, একটু ছোট করে পরিচয় দিয়ে যদি আপনি আপনার প্রশ্নটা করেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি মাহতাব উদ্দিন, হাজী মোহাম্মদ খানের সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি দিনাজপুরে ইকোনমিক্সে মাস্টার্স করতেছি। স্যার আমরা 2020 সালের স্যার জানুয়ারি মাসে স্যার প্রথম আলোর প্রতিবেদনে ছিল যে সরকার চলতি অর্থ বছরের স্যার যে ঋণ নেওয়ার কথা ছিল তার মধ্যে অলরেডি 1,000 কোটি টাকা স্যার ঋণ বেশি নিয়ে নিয়েছে, যে 47,000 কোটি টাকা টার্গেট ছিল তার থেকে বেশি সরকার অলরেডি ঋণ নিয়ে নিয়েছে। তো স্যার এই ক্ষেত্রে আমাদের যে স্টিমুলাস প্যাকেজ, যে প্রণোদনা প্যাকেজ গুলো আছে, তার মধ্যে স্যার ক্ষতিগ্রস্ত শিল্প সার্ভিস সেক্টরের জন্য স্যার 30,000 কোটি টাকা ঋণ সুবিধা, আর ক্ষুদ্র কুটির শিল্প মাঝারি শিল্পের জন্য স্যার ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 20,000 কোটি টাকা আছে স্যার। স্যার এই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে যখন স্যার আমাদের এইভাবে ঋণ নেওয়া হয়ে গেছে এবং স্যার ব্যাংকগুলোর অনেক ঋণ খেলাপি আছে, স্যার এইরকম একটা ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থা দিয়ে স্যার এই আর্থিক প্রণোদনা গুলো কিভাবে প্রণয়ন করা সম্ভব হবে স্যার, আমি জানতে চাচ্ছিলাম স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভেরি ভেরি পার্টিনেন্ট কোশ্চেন। আমার কাছে মনে হয় এটা নিয়ে অবশ্যই আমরা আসবো আলোচনাতে, এটা নিয়ে। এরপরে আমি একটু দেখছি ফারজানা তন্নি পাবনা ইউনিভার্সিটি থেকে ও প্রশ্নটা লিখেছে অথবা কমেন্টে লিখেছে, আমি একটু রিড আউট করছি। ফারজানা ইয়াসমিন, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, বলছে we had worst experience about our working environment through Rana Plaza crisis. In this situation, may we ensure health security to our workers? আচ্ছা, সো আমি বুঝতে পেরেছি যে প্রশ্নটা যেটা করতে চাইছে ফারজানা, যে এখন যেভাবে গার্মেন্টস এর ফ্যাক্টরি খুলে দেওয়া হয়েছে অনেকগুলো,
সেখানে আমরা এই হেলথ সেফটিটা এনশিওর করতে পারবো কিনা। রাইট, আমি দেখছি আশরাফুল আলম উনি কথা বলতে চান। প্লিজ আশরাফুল আলম, আমি আপনাকে ফ্লোর দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আশরাফুল, আপনি চাইলে ভিডিও অন রাখতে পারেন, আর যদি না চান যেভাবে আছে সেভাবে ঠিক আছে। ছোট করে পরিচয় দিন এবং প্রশ্নটা করুন। জি স্যার, আমি আশরাফুল আলম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টের 3rd ইয়ারের স্টুডেন্ট। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি স্যার, আমার কোশ্চেন একটা ছিল স্যার, এই গার্মেন্টস সেক্টরের যে লে অফ বা কর্মী ছাঁটাইয়ের বিষয়টা, এটা কি স্যার শুধু বায়ারদের উপর নির্ভর করছে? অর্থাৎ তারা যদি ক্রয়াদেশ বাতিল করে তার মানে কি স্যার আমাদের গার্মেন্টস সেক্টরে কর্মী ছাঁটাই করবে? আর একটা স্যার বিষয়, আপনারা একটা রিসার্চ করেছেন যে যদি পভার্টি মানে আমাদের পভার্টি বাড়বে এই লকডাউন সিচুয়েশনে, যদি পভার্টি বাড়ে স্যার, তাহলে যে ভালনারেবল একটা গোষ্ঠী আছে আমাদের, তাদের স্যার ফুড সিকিউরিটির যে একটা ব্যবস্থা দিতে হবে, এটা যদি না দেওয়া যায় তাহলে একটা দুর্ভিক্ষের মুখোমুখি আমরা হতে পারি। এমন পরিস্থিতি থেকে আমাদের কি গভর্নমেন্টের সেই অ্যাবিলিটিটা আছে এই যারা মানে পভার্টি লাইনে নতুন করে ঢুকবে তাদের জন্য ফুড সিকিউরিটিটা দেওয়া? ধন্যবাদ স্যার আমার এই কোশ্চেনটা। থ্যাংক ইউ আশরাফুল আলম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা ইনফ্যাক্ট ফারজানা এবং আশরাফ আলম থেকে দুটো প্রশ্ন আমরা পেয়েছি, যেটা গার্মেন্টস রিলেটেড এবং ফুড, পরে যেটা আশরাফুল আলম যেটা ফুড সিকিউরিটি এবং ফুড সেফটি নিয়ে, পভার্টি নিয়ে সানেমের যে গবেষণা তার থেকে সেটাকে রিলেট করে করেছেন। আমি একটু আগাচ্ছি, আমি জানি যে আমার সানেমের টিম তারা এখানে একটু রেসপন্ড করবেন, তবু আমি একটু দেখছি সৌভিক লিখেছেন সবাইকে যে COVID cess is the proportional tax that is being planned on the price of petrol and diesel in India at a uniform rate. So সৌভিক এটার একটা এক্সপ্রেশন দিয়েছে। আর আতিক শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। আতিক, আমি আপনাকে ফ্লোর দিচ্ছি। আচ্ছা, আমার আতিক কথা বলতে চাওয়ার চেয়ে খুব সম্ভবত যেটা লিখেছে সেটা বলছে তেলের বিষয়টা আমি একটু অ্যাড করতে চাইছি। বাংলাদেশ সরকার পেট্রোলের প্রতি লিটারে 50 টাকার মতো প্রফিট করে থাকে। আচ্ছা, এই বিষয়ে আমি মানে এভিডেন্স বেসড চাচ্ছি। আমার মনে হয় সানেম টিম থেকে যদি এই ব্যাপারে কোনো ধরনের বক্তব্য রাখতে পারে যে আসলে প্রতি লিটারে 50 টাকার মতো প্রফিট হয় কিনা। সো উই হ্যাভ টু অ্যাকচুয়ালি এটার একটা এভিডেন্স বেসড অ্যানালিসিস দরকার। আর আমি এখানে কাউকে লেখা দেখছি না কাউকে প্রশ্ন করার মতো, বাট আই এম কোয়াইট শিওর যে আমার যেহেতু সময় আছে এখনো, যারা কথা বলতে চান তারা মোস্ট ওয়েলকাম এখানে কথা বলতে, একটু জাস্ট উল্লেখ করতে এই চ্যাট বক্সে যে আপনি কথা বলতে চান। আমি একটু ফ্লোর দিতে চাই এখানে ফয়সাল সিরাজ, আপনি কি আছেন? এশিয়া ফাউন্ডেশনের কাজী ফয়সাল সিরাজ, আপনি আছেন? সোফার যে ডিসকাশন হলো, কি মনে হলো ফয়সাল? ফয়সাল একটু। থ্যাংক ইউ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, তো আমি মাঝখানে আসলে 2-3টা এপিসোড মিস করে গেছি, সো আই ক্যান সি দ্য ডিসকাশন হ্যাজ অলসো ইভলভড। তো এখন ডিসকাশন গুলো মোর লাইক আমাদের প্রাইমারি এমার্জেন্সি স্টেজ থেকে ন্যাচারালি মোর লাইক সেকেন্ডারি ইম্প্যাক্টের দিকে চলে গেছে, which is a very good and I think a timely switch. So এবং as always with আমাদের এশিয়া ফাউন্ডেশনের জন্য বেসিক্যালি দিস ইজ দ্য রাইট স্পট, কারণ আমরা আসলে এমার্জেন্সি অর্গানাইজেশন তো না, so we work mostly on the secondary impact of COVID-19. So সেই ক্ষেত্রে I think I'm getting a lot of ideas as usual, এবং you and I are also just preliminary discussing something along the lines of data tech and other things. For example, the behavioral data বা অন্যান্য field থেকে যে data গুলো আসছে সেগুলো কেন merge হচ্ছে না to target better through mobile technology and other ways. So yeah, in that sense, I'm still trying to find out some niche areas where we can work as a foundation, and of course happy to discuss more. Thank you, Faisal. Thank you very much. Definitely আমরা এই কোলাবোরেশন এবং এটা আমরা উইল লুক ফরওয়ার্ড টু ইট। এবং আমরা যে ফোরামটা, নেটিজেন ফোরামের মূল উদ্দেশ্যই হচ্ছে যে এই যে ভিউজ ফ্রম ডিফারেন্ট কর্নার্স অফ দ্য সোসাইটি, এটাকে যেন আমরা একটা জায়গায় প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি। আমি একটু দেখি আমাদের শোয়েব আহমেদ একটা অয়েল প্রাইস নিয়ে একটা পয়েন্ট অ্যাড করতে চায়।
So Shoaib, over to you, please. স্যার ধন্যবাদ। আমি একটু অয়েল প্রাইস নিয়ে যেটা অ্যাড করতে চাচ্ছিলাম স্যার, সেটা হচ্ছে যে বাংলাদেশে বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, এই সংস্থা হচ্ছে ওয়েল প্রাইস, ওয়েলের সমস্ত কিছু নির্ধারণ করে। বিপিসি যেটি বলছে যে বর্তমানে তেলের দাম কমলেও বিপিসির সেই সক্ষমতা নেই, অর্থাৎ তেল মজুত রাখার সেই যথেষ্ট সক্ষমতা নেই। আমাদের কিছু তেল মজুত রাখার জায়গার নির্মীয়মান রয়েছে, সেগুলো কিছু সময় লাগবে। এবং বিপিসি বলছে যে তারা এই সময় তারা কিছু বেসরকারি মজুত রাখার জন্য, অর্থাৎ সমুদ্রে যাতে মজুত রাখা যায় জাহাজে করে বা তেলের ট্যাঙ্কারে, সেটার জন্য তারা চেষ্টা করছে। তবে সেটিও যে খুব বেশি পরিমাণে বাড়ানো সম্ভব সেটি কিন্তু না। তো এই জন্য আমি জাস্ট এই জায়গায় একটু অ্যাড করতে চাইছিলাম যে তেলের দাম খুব কমলেও আমাদের সেই সক্ষমতাটুকু নেই যে ওই মজুতটাকে আমরা বাড়িয়ে আমরা সেটি কাজে লাগাবো। এটি শোয়েব, থ্যাংক ইউ। এটা নিয়ে ইনফ্যাক্ট কয়েকটা দিন আগে, জাস্ট 2-3 দিন আগে একটা রিপোর্টও বের হয়েছে এবং এটা নিয়ে ডিবেটও হচ্ছে যে বাংলাদেশ এই অ্যাডভান্টেজ নিতে পারে কিনা, তেলের দাম কমে যে এরকম ড্রাস্টিক্যালি কমে গেছে, সেটা অ্যাডভান্টেজ নিতে পারি কিনা। কিন্তু আমরা আবার আরেকটা সাইডে জানি তেলের দাম এত কমে যাওয়ার একটা ব্যাড ইমপ্লিকেশন হচ্ছে যে আমাদের রেমিটেন্স আর্নিং এর উপরে ব্যাড ইম্প্যাক্ট পড়া। সেগুলো নিয়ে আমরা এর আগের এপিসোডগুলোতে আলোচনা করেছি, বাট আজকেও আলোচনার জায়গা হতে পারে। আমি রাশিদুল আলমকে ফ্লোর দিব, তার আগে আমি শফিককে একটু ফ্লোর দিচ্ছি। শফিক একটা পয়েন্ট অ্যাড করতে যাচ্ছিল খুব সুন্দর ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে। শফিক, ওভার টু ইউ, এন্ড প্লিজ ভিডিও অন করা যেতে পারে অবশ্যই। ঠিক আছে স্যার, আমার একটা ছোট্ট এখানে একটা বক্তব্য ছিল। এই তেলের দাম সংক্রান্ত যে ব্যাপারটা, এইখানেতে আমাদের দেশের জন্য আমি মানে অন্তত আমাদের দেশের জন্য আমি বলতে পারি যে আমরা এই তেলের দামটাকে না বাড়িয়ে মধ্যবিত্তের উপর এই কর একটা এক্সট্রা বার্ডেন না চাপিয়ে আমাদের সোভেরেন বন্ড মার্কেটে, যেখানে ইন্ডিয়ার রিজার্ভ ব্যাংকের কাছে 450 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে, আমি কেন এখানে অন্তত 100 বিলিয়ন সোভেরেন বন্ড মার্কেট থেকে তুলতে পারি না? ওই এক্সট্রা অ্যামাউন্টটাকে ফাইন্যান্স করার জন্য তেলের জায়গায় আমি কেন যাব? এটার আপনার কি মানে ইটস অ্যান অল্টারনেটিভ অ্যাভিনিউ। আমি কেন, আমার এত ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থাকা সত্ত্বেও, ওয়াই can't I play around with that money? Why only take the fiscal route? আপনার ভিউজ আমি জাস্ট এটা শেয়ার করতে চাইছিলাম। থ্যাংক ইউ। রাইট রাইট শফিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং এটা নিয়ে আসলে আই থিঙ্ক এটার কুইক কোনো অ্যান্সার নেই, বাট আই টেক ইউর পয়েন্ট ভেরি ভেরি সিরিয়াসলি, যে আমাদেরকে we don't actually have to take the very shortcut or very conventional way. We have to explore all the possible options. এবং একটা ক্রাইসিস টাইম অ্যাকচুয়ালি রিকোয়ার্স যে যারা পলিসি মেকিং প্রসেসে খুব ঠান্ডা মাথায় তারা এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং তারা এই প্রতিটা অপশনারি ডাউন সাইড এবং অ্যাডভান্টেজ গুলোকে চেক করবেন। সো আই টেক ইউর পয়েন্ট, এবং আমার কাছে মনে হয় বাংলাদেশেও এগুলো নিয়ে কিছু চিন্তা ভাবনা হচ্ছে, বাট খুব স্ট্রংলি আমি দেখছি না এখনো পলিসি মেকিং প্রসেসে এই জিনিসটাকে আসার। আমি একটু এবার ফ্লোর দিচ্ছি ফারিয়ান এমটিও টিবিএল, যে আগের কানেকশনটা লস করেছিল। না, তার আগে খুব সম্ভবত আই মাস্ট গিভ ফ্লোর টু রাশিদুল আলম। প্লিজ, ফারিয়ান একটু পরে, সরি, বাট রাশিদুল আলমকে আমি বলেছিলাম আমি ফ্লোর দিব। রাশিদুল প্লিজ, সরি, আই মেসড আপ। একটু আনমিউট করতে হবে রাশিদুল আলম, একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম ফর গিভিং মি দ্য একটু ছোট করে পরিচয় এবং বলুন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশিদুল আলম। আমি একটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্টের প্রকিউরমেন্ট সাপ্লাই চেইনে কাজ করি, প্রকিউরমেন্ট স্পেশালিস্ট হিসেবে। তো স্যার, আমি একটু বলতে চাই যে আমাদের যে এগ্রিকালচার ওয়ার্কফোর্সদের যে ওয়ার্ক এনভায়রনমেন্ট, এখানে আমরা দেখি যে আমাদের যেহেতু লিটারেসি রেট ভিলেজ এরিয়াতেও অনেক মানুষ মানে তারা এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস করে গেছে, তারা আর এগ্রিকালচারে মানে মাঠ ফিল্ডে যেতেই চায় না। তাদের ফ্যামিলির ডিমান্ড থাকলেও তারা বিভিন্ন কাজ, যেমন আমাদের ফিল্ড এগ্রিকালচার সেক্টরে অনেক স্যানিটেশন ফ্যাসিলিটিস নাই, আমাদের ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিস নাই, আমাদের হ্যান্ড ওয়াশিং বা বিভিন্ন পার্সোনাল প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট ইকুইপমেন্ট বা এই ধরনের কিছু ফ্যাসিলিটিস আমরা যদি এগ্রিকালচার ওয়ার্কফোর্সদের জন্য একটা টোটাল একটা সিস্টেমেটিক ভাবে ব্যবস্থা করা যায়, একটা সিস্টেম ডেভেলপ করা যায়, তাহলে আমার মনে হয় এগ্রিকালচার সেক্টরে অনেক ভালো নলেজেবল ওয়ার্কফোর্স সেখানে কাজ করার একটা সুযোগ তৈরি হবে আমার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ রাশিদুল আলম। আমি একটু ফারিয়ানের কাছে যেতে চাই। ফারিয়ান, যিনি একটু পরিচয় দিন ছোট করে এবং আপনার বক্তব্য তুলে ধরুন।
থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আমি ফারিয়ান, ট্রাস্ট ব্যাংকে আছি এমটিও হিসেবে। স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইকোনমিক্স স্টুডেন্ট হিসেবে আমি যেটা ধারণা করছিলাম যে স্যার এই কোভিডটা হয়তো আমাদের ইনকাম রিডিস্ট্রিবিউশনে একটু সহায়তা করতে পারে, যেহেতু আমরা প্রচুর পরিমাণে এখন দান করার চেষ্টা করছি এবং আমরা দেখছি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি ভিত্তিক, কলেজ ভিত্তিক এবং বিভিন্ন পরিবার ভিত্তিক আমাদের আমরা কোনো কারণে কি ফারিয়ানকে মিস করেছি ইন্টারনেট কানেকশনের কারণে। সো আমার মনে হয় ফারিয়ানকে আমরা পরে সুযোগ দেব, কারণ ইনকাম আচ্ছা এখন ফারিয়ান আমরা একটু কোনো কারণে দরিদ্র আমরা যারা একটু আছে miss তাদের করেছি। হয়তো একটা ফ্লো হচ্ছে, কিন্তু ফারিয়ান আমরা মিস করেছি আপনার কথা। একটু যদি আপনি কি লাইনে আছেন এখন? ফারিয়ান আপনি কি লাইনে আছেন? আচ্ছা সরি, কোনো কারণে আমরা ফারিয়ানকে লস করেছি। ইন্টারনেট আমি জানি যে খুব ট্রাস্টেড না এখন অনেক জায়গায় বাংলাদেশের। ফারিয়ান আমি আপনাকে আবার সুযোগ দিচ্ছি, খুব ছোট করে কুইকলি যদি মতামতটা বলেন, আমরা মিস করেছি আপনার পয়েন্টটা। ওকে স্যার, স্যার আই উইল রাইট দেন। আচ্ছা ঠিক আছে প্লিজ। হ্যাঁ আমি ইন্টারনেটের কানেকশনটা বুঝতে পারছি। থ্যাংক ইউ ফারিয়ান। আমি একটু যেতে চাচ্ছি ফরাজি বিনতি ফেরদৌস, ডক্টর ফরাজি বিনতি ফেরদৌস এফএও তে আছেন। আমরা দেখুন এখানে পুরো বিষয়টা বেশ কয়েকবার একটা আলোচনা কিন্তু আমরা এই ফুড সিকিউরিটি নিয়ে কথা বলছি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এখন এই ধরনের ক্রাইসিস টাইমে। নানা ধরনের অপশনের কথা বলা হচ্ছে, ক্যাশ ট্রান্সফারের কথা, ফুড ডিস্ট্রিবিউশনের কথা। আপনি এফএও তে আছেন, যেটা যারা ডিরেক্টলি এই ফুড এবং এগ্রিকালচার নিয়ে কাজ করেন। সো আপনি আপনার পার্সপেক্টিভ থেকে যদি একটু আমাদের সাথে শেয়ার করতে পারেন এক্সপেরিয়েন্স। জি, থ্যাংক ইউ সেলিম ভাই। সবাই আসসালামু আলাইকুম। এক্স্যাক্টলি এই পার্সপেক্টিভে মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের সাথে আমাদের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশনস কাজ করছে, বিভিন্ন আঙ্গিকে কাজ হচ্ছে, বিভিন্ন অ্যানালিসিস হচ্ছে। ফিল্ড লেভেলে এই মুহূর্তে আমরা যেটা লাস্ট মিটিংটা করলাম, একটা লোকাল কনসালটেটিভ গ্রুপ মিটিং হয় আমাদের, খুবই ফর্মাল এবং হাই লেভেলে। সেখানে যে ডিসকাশন গুলো হচ্ছিল মিনিস্ট্রি এবং আমরা অন্যান্য ডেভেলপমেন্ট পার্টনার্স খুবই শঙ্কিত সেফটি ইস্যু নিয়ে, অফকোর্স ইনক্লুডিং ফুড সিকিউরিটি। তো সেক্ষেত্রে আমি যে তথ্যটা এখানে শেয়ার করতে চাই যে মিনিস্ট্রির সবগুলো ডিপার্টমেন্ট তাদের সাধ্যমতো চেষ্টা করছেন যে কৃষকের কাছ থেকে তাদের পণ্যগুলো বিভিন্ন মার্কেটে পৌঁছে দেয়। এক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এবং এক্সটেনশন দুটো বিভাগ খুব নিষ্ঠার সাথে কাজ করছেন, এবং যেটা আমার কাছে ভালো লেগেছে তারা বিআরটি এবং গভর্নমেন্টের অন্যান্য ব্যবস্থাপনা, ট্রান্সপোর্টেশন সিস্টেমকে এখানে কাজে লাগাচ্ছেন। আমরা রিসেন্টলি দেখেছি নিউজে যে সম্ভবত বাংলাদেশ রেলওয়েকেও আনা হবে। এই দুটো ব্যাপার আমার কাছে পজিটিভ মনে হয়েছে, যেটা নিয়ে কারণ আমরা চাচ্ছি যে সাপ্লাই চেইনটা যেন ডিস্টার্ব না হয়, কারণ হয়তো মাঠে অনেক ফসল তৈরি হচ্ছে, আমরা প্রতিদিন নিউজ দেখছি, সেটার সাপ্লাইটা কন্টিনিউ করা এটা নিয়ে। এবং মিনিস্ট্রি সেক্রেটারি, অনারেবল সেক্রেটারি উনি ডেভেলপমেন্ট পার্টনারের কাছে সাহায্য চেয়েছেন, এবং একজন বক্তা অলরেডি বলেছেন যে সেফটি এবং পার্সোনাল সিকিউরিটির অংশটা, তো এই ব্যাপারেও তারা আমাদের সাহায্য চেয়েছেন আমাদের তরফ থেকে। এটা এখন ব্যাপারটা আনঅফিসিয়ালি আমি যেটা বলতে পারি, এখনো অফিসিয়াল লেটার ইস্যু হয়নি। বিভিন্ন হ্যান্ড গ্লাভ, স্যানিটাইজার, মাস্ক এগুলোর সাপ্লাইয়ের জন্য সাহায্য চাওয়া হয়েছে, এবং যে যার মতো আমরা সবাই সাহায্য করব সে ধরনেরই একটা পজিটিভ টোন পাওয়া গিয়েছে সব ডেভেলপমেন্ট পার্টনারের কাছ থেকে, যে ক্ষেত্রে গভর্নমেন্টের সাথে কাজ করা হবে। সো আশা করি আমরা বিভিন্নভাবে যতটুকু সম্ভব এই সাপ্লাইটা দেওয়ার চেষ্টা করবো, এবং আরেকটা সেফ অ্যান্ড সিকিউরড ফুড মার্কেটের কথা ভাবা হচ্ছে, যেটা নিয়ে খুব তড়িৎ গতিতে কাজ হবে। শেড তৈরি করা ফার্মারদের জন্য সরাসরি প্রোডাক্ট এনে। আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি আপনাকে, একদম স্পেসিফিক্যালি একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে আপনারা যেহেতু আপনি বলছেন মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের সাথে আপনারা কাজ করছেন,
তো আপনাদের কাছে কি ধরনের খবর, যেমন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আসলে মার্কেট কতটুকু কাজ করছে এবং সাপ্লাই চেইন আসলে কতটুকু কাজ করছে, নাকি আমরা যেরকম খবর পাচ্ছি বিভিন্নভাবে যে আসলে ডিসরাপশন হয়েছে, এই ব্যাপারে কিছু কমেন্ট করতে পারেন? আমি একদম অফিসিয়াল খবর বলতে পারবো না, যতটুকু নিউজে আসছে সেটা আমরা সবাই জানি, মোটামুটি এরকমই। তবে আমার মনে হলো যে তারা যথেষ্ট কনসার্ন, সবখানে হয়তো তারা সফল না, তবে তারা চেষ্টা করে যাচ্ছেন এবং অবশ্যই এটা ডিসরাপ্টেড, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। থ্যাংক ইউ ডক্টর বিনতি। আমার মনে হয় যে আমরা যদি আরো ফার্দার কোনো একটা পয়েন্ট থাকে আপনার কাছে হয়তো আসবো। আমি দেখতে পাচ্ছি যে মাহতাবউদ্দিন ঢাকা ইউনিভার্সিটির, সে কুইকলি হয়তো অয়েল প্রাইস নিয়ে একটা কিছু কথা বলতে চায়। আমি মাহতাব একটু ফ্লোর দেবো, এবং শুভজিৎ ব্যানার্জি কলকাতা থেকে, উনিও অয়েল প্রাইস নিয়ে বলতে চাই। প্রথমে হচ্ছে মাহতাব, কাইন্ডলি মাহতাব কুইকলি। থ্যাংক ইউ স্যার। কুইকলি জাস্ট দুটো পয়েন্ট। এখানে একজন একটু বলেছিলেন যে পার লিটারে গভর্নমেন্ট প্রফিট করছে 50 টাকা। আসলে এটা হচ্ছে ডিজেলের জন্য পার লিটারে এখন প্রফিটটা হচ্ছে 16 টাকা, এবং পেট্রোলিয়াম প্রোডাক্ট যেটা আছে সেটা পার লিটারে গভর্নমেন্ট প্রফিট করছে 5.5 টাকার মতো। এবং বিপিসি কারেন্টলি এই মাসে প্রতিদিন প্রায় 23 কোটি টাকা লাভ করছে এই অয়েল প্রাইসে, যেটা হচ্ছে। আর গত মাসে পর্যন্ত এটা বিপিসির নেটটা একটু লসের দিকে ছিল, যেমন পার লিটার পেট্রোলিয়াম প্রোডাক্টসে প্রায় 1.5 টাকার মতো লস ছিল, এবং পার লিটার ডিজেলের লাভ ছিল 3 টাকার মতো। তো পয়েন্টটা যেটা সেটা হচ্ছে প্রফিটটা এখানে বিপিসি বেড়েছে, যেই জায়গায় আমাদের এমফাসিস করা উচিত এই প্রফিটটা যেন চ্যানেল হয় হচ্ছে পুয়ারদের কাছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মাহতাব। শুভজিৎ ব্যানার্জি কলকাতা থেকে, উনি অয়েল প্রাইস নিয়ে কিছু বলতে চান। শুভজিৎ কুইকলি প্লিজ। শুভজিৎ একটু আনমিউট করে নিতে হবে, এবং ইউ ক্যান অলসো অ্যাক্টিভেট ইউর ভিডিও। Okay, thank you, sir. Thank you for giving me the floor. আচ্ছা, সৌভিক আমার বন্ধু, ও বারবারই একটা কথাতে জোর দিতে চাইছে যে যেহেতু ইন্টারন্যাশনালি অয়েল প্রাইসের দামটা ভীষণভাবে ফল করেছে, সেটা ভারতবর্ষে মানে ভেতরে কেন এটা কমানো হচ্ছে না। কিন্তু আমার সৌভিকের কাছে একটা সাধারণ প্রশ্ন, যে যদি সেইভাবে ইন্টারন্যাশনাল অয়েল প্রাইসের যে রিডাকশনটা সেটা যদি পুরোপুরি ডোমেস্টিক অয়েল প্রাইসে যদি সেটা পড়তো, তাহলে আমরা তার বেনিফিটটা কতটা নিতে পারতাম। কারণ অয়েলের যে ইউসেজ গুলো রয়েছে, বি ইট ইন লজিস্টিক্স অর ট্রান্সপোর্টেশন অর ইন ইন্ডাস্ট্রিয়াল পারপাসেস, সেগুলো তো এখন লকডাউনের জন্য সাংঘাতিকভাবে থমকে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং অয়েল প্রাইস রিডাকশন হলে তার যে গুড ইমপ্লিকেশন গুলো যে সাধারণ মানুষের কাছে সেইভাবে এসে পৌঁছতো, এমনটা বোধহয় নয়। বরং আমার কাছে সম্ভবত মাহতাব, যিনি আর কি সানেমের যিনি অংশ যে রিসার্চার, সে যে যুক্তিটা দিল সেটা অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। কারণ হচ্ছে এই সময় অয়েল প্রাইসটা না বাড়িয়ে, যেটা আমি অবশ্যই আমি গভর্নমেন্টের সব পলিসির সঙ্গে একমত নই, সহমত নই, কিন্তু স্টিল অয়েল প্রাইসটা না বাড়িয়ে এক জায়গায় দাঁড় করিয়ে সেটার থেকে যে রেভিনিউটা জেনারেট হচ্ছে, রিডাকশনের জন্য যে রেভিনিউটা জেনারেট হচ্ছে, মার্জিনটা, সেটা যদি বরঞ্চ চ্যানেলাইজ করা যায় টু দ্য পুয়ার পিপল এন্ড সেরকম ডেভেলপমেন্টাল পারপাসে, অথবা আমি আরেকটা এর আগে নেটিজেন ফোরামেও একটা বলেছিলাম যে এটার মানে এমন কিছু ইনফ্রাস্ট্রাকচার যদি বিল্ড আপ করা যায় খুব শর্ট টার্মের মধ্যে, যেখানে এই রিডিউসড অয়েল প্রাইসের জন্য কিছু অয়েল প্রাইসের ইনভেন্টরি তৈরি করে রাখা, কিছু পেট্রোলিয়াম ইনভেন্টরি তৈরি করে রাখা, যেটা যখন পোস্ট প্যান্ডেমিক যে সিচুয়েশনটা যখন হবে তখন যদি এটাকে কাজে লাগানো যায়, সেটা একটা দিক। আর আমি নিজের একটা কমেন্ট এখন একটু করতে চাইছি, সানেমে এই ফ্লোরে যদি একটু আলোচনা হয়, যেটা একটু লং টার্ম পার্সপেক্টিভ, সেটা হচ্ছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম নিয়ে। এখন এই জিনিসটাকে আমি একটু বলি। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমটা সংক্ষেপে বলতে হবে। ওকে স্যার, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম হচ্ছে যেখান থেকে ডেভেলপড কান্ট্রিজ এর থেকে আন্ডার ডেভেলপড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি গুলোতে একটা ফান্ডিং আসে, একটা ইনভেস্টমেন্ট আসে ফর দ্য রিনিউয়েবল এনার্জিস এরকম জিনিসগুলোতে। এখন যেহেতু সব থেকে বেশি প্রভাবিত হয়েছে এই উন্নত দেশগুলো, সেক্ষেত্রে এই ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের যে ভবিষ্যৎটা ভারত, বাংলাদেশের মতো এরকম উন্নতশীল দেশগুলোর ক্ষেত্রে সেটা কোন জায়গায় নিয়ে যেতে পারে। আমি ইন্ডিয়ার ব্যাপারটা আমি দেখছি, কিন্তু এটা বাংলাদেশের পার্সপেক্টিভের ব্যাপারে আপনাদের কি সেরকম কোনো পর্যালোচনা রয়েছে কিনা সেটা জানতে চাইছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ শুভজিৎ ফর জয়নিং আস।
আমি একটু এর মধ্যে একটা কমেন্ট করেছে শোভিককে, আমি আর ফ্লোর দিচ্ছি না, বাট শোভিকের কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি। শোভিক বলছে, শোভিক মুখার্জি কলকাতা থেকে, I am not in favor of oil price reduction, but I am worried about the COVID cess on oil. সেটা হচ্ছে ইন্ডিয়া কনটেক্সটে। বাট আমার কাছে মনে হয় দিস ইজ অ্যান ইস্যু যেটা ভবিষ্যতে অফকোর্স একটা এবং একটা বড় ধরনের একটা ডিবেট এবং বড় ধরনের একটা ডিসকাশন পয়েন্ট হবে এই অয়েল প্রাইস নিয়ে, সুতরাং এবং দ্যাট উইল কন্টিনিউ। আমার ধারণা এটা আরেকটু শেপ হলে, ইনফরমেশন এবং জিনিসগুলো সিচুয়েশনটা আরেকটু ইন্টেন্স হলে মোস্ট প্রবাবলি আমরা সামনের দিনগুলোতে আমরা সামনের নেটিজনে আমরা একটু ভালো মতো আলাপ করতে পারবো। আমি একটু ফ্লোরের চেয়েও আমি একটু কমেন্টস পড়ে শোনাই যারা লিখেছেন। রাফিউল আহমেদ লিখেছেন, this is Rafiul Ahmed from Sharjah University of Science and Technology. As we know, Bangladesh Bank already decided to release new currency notes worth Bangladesh taka 30,000 crore before Eid. Some have rightly expressed concerns that the intervening processes such as economic governance or economic consequences such as inflation may make this cure worse than the disease. We have already discussed it. Could it be an option, but maybe the last one? How do SANEM defines the step of government and how government is planning to circulate this new printed money? আমি অন্য পয়েন্টে যাওয়ার আগে আমি একটু ডক্টর সামেহ বিদিশাকে বলছি, কাইন্ডলি এই ব্যাপারে যদি একটু কমেন্ট করেন যে এই অপশনটার ব্যাপারে, অথবা এখন পর্যন্ত যে ডিসকাশন হলো, আপনি যদি একটু আপনার ইন্টারভেনশন কাইন্ডলি। আচ্ছা, ধন্যবাদ। শেষ যে পয়েন্টে নিয়ে কথা হলো, মূলত এই বিষয়টা আরেকটা খুব গুরুত্বপূর্ণ। দুটো বিষয় নিয়ে এখন খুব কথা হচ্ছে এবং দুটো বিষয় নিয়ে আসলে বিভিন্ন মত পার্থক্য হচ্ছে। একটা হচ্ছে লকডাউন তুলবার বিষয়টা এবং আরেকটি হচ্ছে যে ফাইন্যান্সিং এর বিষয়টা। এবং যেটা আপনি বললেন, সানেম থেকে আমরা যে বিভিন্ন মেকানিজমের কথা আমরা বলেছিলাম, 4টা মেকানিজম, সেটা সবার শেষে আসলে আমরা বলেছিলাম যে নতুন ভাবে টাকা ছাপানো যে শব্দটা ব্যবহার করা হচ্ছে, সেভাবে যদি আমরা চিন্তা করি ফাইন্যান্সিংটা। তো 30,000 কোটি টাকার আপনি যেটা বললেন, সেখানে আমাদের একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু বাংলাদেশ ব্যাংক বিভিন্ন রুলস এন্ড রেগুলেশনে খুব ছোট ছোট কিছু মনিটারি স্টিমুলাসের মাধ্যমে অলরেডি কিন্তু ইকোনমিতে মানি ইনজেকশনের কাজটা শুরু করে দিয়েছে, হ্যাঁ, এবং বিভিন্ন উপায়ে কিন্তু শুরু করেছে। এবং আপনি যে 30,000 কোটি টাকার কথা যেটা বলছেন, সেটাও কিন্তু ওই ইনজেকশনেরই পার্ট। সুতরাং এখন বিষয়টা হচ্ছে যে কতদূর পর্যন্ত, সুতরাং কিছু মানি ইনজেকশন, কিছু টাকা ছাপানো না, মূলত যে বিষয়টা টাকা ছাপানোর যে রেটরিক একটা শব্দ, যে কিছু মনিটারি স্টিমুলাস, যেটা সেই মনিটারি স্টিমুলাস কিন্তু দেওয়া হচ্ছে এবং আপনি যেটা বললেন যে সেই ধরনের কিছু স্টিমুলাস দেওয়া হয়তো হবে। এখন বিষয়টা হচ্ছে যে এটা আসলে আমাদের কোন পর্যায় পর্যন্ত দেওয়া হবে বা কতদূর পর্যন্ত আমরা মনিটারি স্টিমুলাসটার কথা চিন্তা করব, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেটা রাইটলি যেটা আপনি বললেন যে সেটা হচ্ছে যে আসলে এই টাকা ছাপানোর ছাড়া বা এই মনিটারি স্টিমুলাস দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল কিনা, সেটা একটা দেখবার বিষয় আছে। একটা বিষয় হয়তো এখানে বাংলাদেশ ব্যাংকের কাজ করেছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি কিছু লিকুইডিটির কিন্তু শর্টফল আছে এই মুহূর্তে। তার কারণ হচ্ছে অনেক গ্রাহকই কিন্তু ডিপোজিট তুলে ফেলছেন, না? তো সেই বিষয়টা বাংলাদেশ ব্যাংকের হয়তো এই সার্কুলেশন মানিটা দেওয়ার একটা কারণ হয়তো হতে পারে যে ডিপোজিট যেহেতু কিছু তুলে ফেলেছে, ব্যাংকগুলোতে একটা রোজা এবং ঈদের সময় আমরা জানি যে একটা বড় ধরনের একটা নরমালি একটা ফান্ড ক্রাইসিস হয়। আর রেমিটেন্স যেহেতু এই বছর খুব বেশি আসার হয়তো অন্যান্য বারের চেয়ে কম আসবে, সুতরাং সবকিছু মিলিয়ে সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক একটা স্ট্র্যাটেজি নিয়েছে। কিন্তু এই স্ট্র্যাটেজিটার সাথে আমাদের যেটা চিন্তা করতে হবে, যেগুলো অন্যান্য ছোট ছোট মনিটারি যে স্টিমুলাস প্যাকেজ সেগুলোর সাথে কনসিস্টেন্ট, কিন্তু চিন্তা করতে হবে যে এটাকে আমরা আসলে কোন স্টেজে রাখবো। খুব বেশি দূর যদি আমরা এই মনিটারি স্টিমুলাসটাকে দিয়ে দেই, সেটা কিন্তু যেটা আপনি বললেন যে সেটা আসলে অর্থনীতির জন্য শুধু ইনফ্লেশন না, সেটা কারেন্সির উপরও একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে। এবং সেই বিষয়টাই আসলে সানেম বারবার বলছে যে হ্যাঁ, কিছুটা মানি ইন সার্কুলেশন, মানি ইনজেকশনের দরকার রয়েছে, কিন্তু সেটা কিন্তু খুব ভেবে চিন্তে এবং অন্যান্য অপশনগুলো যদি ব্যবহার করা না যায়,
তখনই এই অপশনটার কথা আমাদের চিন্তা করতে হবে। আরেকটা কথা আমি সেই একই সঙ্গে বোধহয় কথাটা চলে এসে, সেটা হচ্ছে ডেফিসিট ফাইন্যান্সিং এর একটা প্রশ্ন এসেছিল ডেফিসিট ফাইন্যান্সিং এর প্রথম দিকে। তো ডেফিসিট ফাইন্যান্সিং, হ্যাঁ, বাংলাদেশে কিন্তু অলরেডি যেটা হয়েছে যে ব্যাংক থেকে যে ঋণ নেওয়া দরকার ছিল বা যে ঋণ নেওয়ার টার্গেটটা ছিল বাজেটে, সেই ঋণটা কিন্তু না হয়ে গেছে মোটামুটি ভাবে, প্রায় পুরোটাই। তো এখন বিষয়টা হচ্ছে যে সুতরাং ঋণ নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা, সুতরাং ফাইন্যান্সিং এর ক্ষেত্রে সুতরাং অন্য মেকানিজম গুলো কিন্তু লক্ষ্য করতে হবে। এবং বিষয়টা যেহেতু লং টার্ম, একটা বিষয় হচ্ছে যে কথাটা আসলে সানিম বারবার বলে আসছে, সেটা হচ্ছে যে আসলে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং বিভিন্ন অপারেটিং এক্সপেন্সেস যেগুলো আছে সেগুলোকে কাটছাট করার ব্যাপারটা অত্যন্ত জরুরি। এবং সেই কাটছাট করার মাধ্যমে কিন্তু একটা ফাইন্যান্সিং করা যেতে পারে, এবং কোভিড এর জন্য ফাইন্যান্সিং করা যেতে পারে। ডেফিসিট ফাইন্যান্সিং এর যে সমস্যাটির কথা আপনি বলেন, এই সমস্যাটা অবশ্যই একটা বিষয়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবার নতুন বাজেট আসছে এবং নতুন বাজেটে বাজেট ডেফিসিট কিন্তু আমরা আগে যেরকম 5% দেখতাম, সেরকম চিন্তা করলে আসলে হবে না। আমাদেরকে আসলে চিন্তা করতে হবে প্রবাবলি 8% বাজেট ডেফিসিট ধরে সরকারকে আরো বেশি টাকা ধার করার বিষয়টা চিন্তা করতে হবে। সেভিং সার্টিফিকেট খুব একটা ফেভারেবল অপশন হয়তো অনেক সময় না সাধারণ সার্কামস্টেন্সে, কিন্তু এখন হয়তো সেটা চিন্তা করতে হবে। এছাড়া প্রাইভেট সেক্টর হয়তো এই সময় একটু সাবধান থাকবে, লোন কম নিবে, সুতরাং সেই দিক দিয়ে কিছু টাকা হয়তো থাকার একটা সম্ভাবনা আছে, সেটা সরকার নিতে পারে। সুতরাং পুরো ডেফিসিট ফাইন্যান্সিং এর বিষয়টা বর্তমানে যেহেতু আমাদের একেবারেই অর্থ বছরের শেষে চলে আসছে, এখন আসলে আমাদের নতুন অর্থ বছরের ডেফিসিট ফাইন্যান্সিং এর বিষয়টা চিন্তা করতে হবে। এবং ডেফিসিট ফাইন্যান্সিং এর দিকে এখন আসলে কিছুটা, যেহেতু একটা সেকেন্ড অল্টারনেটিভ হিসেবে ডেফিসিট ফাইন্যান্সিং উপরে জোর দেওয়াটা খুব জরুরি। আমি আপাতত এখানেই হয়তো শেষ করছি। আর লে অফ গার্মেন্টস এর জন্য কিছু বিষয় পয়েন্ট গুলো কিছু ছিল, সেখানে হয়তো খুব ছোট্ট করে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে রেডিমেড গার্মেন্টস এর মতো বিষয়গুলোর ক্ষেত্রে এখানে কিন্তু একটা চাহিদা এবং যোগান দুটো দিক আছে। তো আপনি যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে চাহিদার দিকটা প্রথম কথা হচ্ছে একটা বিশ্ব মন্দার কারণে চাহিদাটাকে সেইভাবে স্টিমুলেট করাটা খুব সহজ হবে না, সেটা আসলে আমাদের হাতে নেই। তবে আমাদের যেটা হাতে আছে সেটা হচ্ছে আমরা কিছু কিছু কিন্তু লবি করতে পারি, বিভিন্ন বায়ারদের সাথে কিছু নেগোসিয়েশন আসতে পারে। আমরা দেখেছি যে সুইডেন ইতিমধ্যেই কিন্তু তাদের অর্ডার ক্যান্সেল করবে না, সেই ধরনের কিছু ঘোষণা দিয়েছে। সেই ধরনের কিছু লবি করার যদি সুযোগ থাকে, সেই বিষয়টাকে হয়তো এক্সপ্লোর করা যেতে পারে, সেটা একটা উপায় হতে পারে। আর এদিক থেকে যেটা হতে পারে যে সরকারের ক্ষেত্রে হয়তো যেটা দেখা সেটা হচ্ছে কিছুটা এনফোর্স করা যেতে পারে যে গার্মেন্টস দের ক্ষেত্রে যে কতটুকু শ্রমিক ছাঁটাইয়ের ব্যাপারে, সেটার ক্ষেত্রে যদি একটু কিছুটা যে প্রণোদনাটা আমরা আগেই দেখলাম যে 5,000 কোটি টাকার একটা সাহায্য প্রণোদনা দেওয়া হয়েছিল শ্রমিকদের বেতন দেওয়ার জন্য, সেই ধরনের আরো কিছু প্রণোদনা যদি চিন্তা করা যায় শুধুমাত্র শ্রমিকদের জন্য একেবারে স্পেসিফিক। তবে এই কথা মনে রাখতে হবে যে সমস্যাটা যেহেতু শুধু গার্মেন্টস এর না, সারা অর্থনীতিরই, সুতরাং শুধু গার্মেন্টস এর জন্য প্রণোদনা দেওয়ার মাধ্যমে এখানে কিন্তু একটা রিসোর্স কনস্ট্রেন্টের ব্যাপার আছে। সুতরাং আমরা হয়তো মিডিয়াম এন্ড স্মল স্কেল এন্টারপ্রাইজের যে টাকাটা, সেটার অর্থায়নে কিন্তু সমস্যা হতে পারে। আমি আমার মনে হয় at this stage thank you very important points. আমি জাস্ট একটা দুটো পয়েন্ট একটু ফার্দার একটু ছোট করে বলতে চাই। প্রিন্টিং মানির যে জায়গাটা আসছে অথবা মানি সাপ্লাই বাড়ানোর জায়গাটা, এখানে কিন্তু আমাদের ভিউটা হচ্ছে, সানেমের ভিউটা হচ্ছে কোনোভাবে কোনো রিজিড পার্সপেক্টিভ না। এখানে আমরা বলতে চাইছি যে ইউ হ্যাভ টু বি ফ্লেক্সিবল। কিন্তু যেটা হয় যে আমাদের পলিসি মেকিং প্রসেসে অনেক সময় অনেকে সাজেস্ট করে যে প্রথমে একটা জাম্প ইন করতে চায় খুব কুইক সলিউশনের দিকে, এবং সেটা একটা পিছনে একটা পলিটিক্যাল ইকোনমিক পার্সপেক্টিভও আছে এবং অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্টও আছে। তো আমরা সেই জায়গাগুলোকে একটু মিনিমাইজ করতে চাই। তো আমরা বলতে চাই যে আসলে বেসিক্যালি অন্য অপশনগুলোকে এক্সস্ট করেই তারপরে হয়তো প্রিন্টিং মানির দিকে যাওয়া। তা না হলে যে বিপদটা হবে, যেটা ডক্টর বিদিশা একটু আগে বলেছেন, সানের পক্ষ থেকে আমরা বলেছি যে সরকারি অনেক খরচ আছে খুব আননেসেসারি, এবং অনেক খরচ, অনেক প্রজেক্ট হয়তো সেগুলোকে কাটছাট করা বড় ধরনের সুযোগ আছে। সেগুলো যদি অ্যাসেস না করেই যদি চট করে প্রিন্টিং মানি অথবা এই ধরনের উদ্যোগ না হয়, তাহলে দেখা যাবে হয়তো অনেক আননেসেসারি প্রজেক্ট ফাইন্যান্সিং এর জন্য টাকা ছাপানো হচ্ছে। এবং এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখা দরকার। আমি একটু মাহতাবউদ্দিন, ঢাকা ইউনিভার্সিটির লেকচারার ইকোনমিক্স ডিপার্টমেন্টে, তাকে একটু সুযোগ দিচ্ছি খুব ছোট করে এই ব্যাপারে, সেও একটা ছোট একটা কমেন্ট করতে যাচ্ছে। মাহতাব।
স্যার আমি জাস্ট ছোট্ট একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি বিদিশা ম্যাডাম, আপনি যেটা বললেন সেটার উপরে। যেটা হচ্ছে গভর্নমেন্ট যেই নতুন 30,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক অ্যানাউন্সমেন্ট দিয়েছে, এর মধ্যে কিন্তু 25,000 কোটি টাকা হচ্ছে অলরেডি যে টর্ন এবং ওয়ার্ন আউট যেই নোটটা আছে সেটাকে রিপ্লেস, মানে পুরাতন মানিকে রিপ্লেস। গত বছর বাংলাদেশ ব্যাংক প্রায় 22,000 কোটি টাকা সাপ্লাই দিয়েছিল হচ্ছে ঈদের সামনে। এটা প্রতি বছর গভর্নমেন্ট করে। ইন অ্যাডিশন যেটা এখন এই বছর বাংলাদেশ ব্যাংক যেটা ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে নতুন অ্যাডিশনাল 5,000 কোটি টাকা, যেটা গত বছর তারা করেনি, এই বছর সেটা করছে। কোভিড-19 এর জন্য 5,000 কোটি টাকা তারা প্রিন্ট করতে যাচ্ছে। স্যার জাস্ট এটুকু অ্যাড করতে যাচ্ছিলাম। থ্যাংক ইউ স্যার। মাহতাব, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে আমরা মোটামুটি মানির প্রিন্টিং মানি এবং অন্যান্য অপশনগুলো নিয়ে মোটামুটি ভালো ডিসকাস করেছি। আমি একটু রাশিদুল আলম, তাকে আবার একটু সুযোগ দিচ্ছি। এটা নিয়ে একটু সে ডিসেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছেন, এগ্রিকালচারাল ওয়ার্কফোর্স নিয়ে। রাশিদুল, আপনি কি আছেন? জি আসসালামু স্যার, আমি আছি। রাশিদুল, হ্যাঁ জি রাশিদুল বলুন। স্যার থ্যাংক ইউ ফর গিভিং দ্য অপরচুনিটি এগেইন। আসলে ভিলেজ, আমি গ্রাম থেকেই বড় হয়েছি এবং এগ্রিকালচার কাজ করাও আমার অভিজ্ঞতা হয়েছে। তো যে ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়েছে, আমাদের অনেক এগ্রিকালচার মাঠ গ্রাম থেকে সাধারণত প্রায় 1 কিলো 1.5 কিলো দূরেও থাকে অনেক সময়। তখন দেখা যায় একজন শ্রমিক কাজ করতে করতে আমরা তো আমাদের বাংলাদেশের একটা ভীষণ আছে যে আমরা মানে ওপেন ডেফিকেশন ফ্রি কান্ট্রি হিসেবে আমরা, কিন্তু এগ্রিকালচার সেক্টরে এই গ্যাপটা আছে। আমরা ফিল্ডে বাস্তবতা দেখতে গেলে দেখা যাচ্ছে তারা কাজ করতে করতে যে প্রয়োজনটা, যখন নিডটা আসে তখন তাদের বাধ্য হয় ওপেন ডেফিকেশনের জন্য, এবং তাদের ফিল্ডে ওই ধরনের কোনো ফ্যাসিলিটিস নাই। প্লাস তাদের হচ্ছে যে সেফ ড্রিঙ্কিং ফ্যাসিলিটিস নাই। তারা শুধুমাত্র ওয়াটার অ্যাভেলেবিলিটি না করার কারণে একটা নির্দিষ্ট সময় আবার ব্যাক করতে হয় বাড়িতে। তো তাদের এই সব হার্ডশিপের মধ্য দিয়ে কাজ করতে হয়। তো আমরা আমাদের বাংলাদেশ তো অনেক দিক দিয়ে ইমপ্রুভ করতেছে। তো আমরা যদি চাই যে আমাদের এগ্রিকালচার ওয়ার্কফোর্সের এই ধরনের ফ্যাসিলিটিস গুলো দেওয়ার চেষ্টা করি, আমার মনে হয় তারা একটা ইমপ্রুভ এনভায়রনমেন্টে কাজ করবে এবং তাদের ওয়ার্কেবিলিটি এবং এটাও বাড়বে। ধন্যবাদ স্যার। রাইট, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। আমি এরপরে ফ্লোর দিতে চাচ্ছি, কিন্তু তার নাম কিন্তু এখানে উঠে আসেনি। 1 BDG3, আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা যে কাকে আমি বলছি, কিন্তু যিনি লিখেছেন স্যার আই ওয়ান্ট টু সে সামথিং, তার নাম ওঠেনি। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, একটু ছোট করে পরিচয় দিয়ে আপনি বলুন। হ্যাঁ স্যার, আমি মেহেদী হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বলছিলাম। স্যার আমি দুইটা ব্যাপারে কথা বলতে চাই। প্রথমত স্যার, আমরা এখন যে প্রবলেম গুলো ফেস করছি স্যার, আমাদের যে লকডাউন মানাতে পারছি না, বা আমাদের রিলিফ নিয়ে অনেক হচ্ছে, দুর্নীতি হচ্ছে, বা আমাদের প্রণোদনা প্যাকেজটা সরকার ঘোষণা করেছে সেখানে সবাই বিশ্বাস রাখতে পারছে না। আমার প্রশ্নটা হলো স্যার, এই সবগুলো প্রবলেম কি আমরা আলাদা আলাদা প্রবলেম হিসেবে দেখবো, নাকি এগুলো সবগুলো প্রবলেমের একটা নির্দিষ্ট উৎস আছে সেভাবে দেখবো? মানে আমি বলতে চাচ্ছি স্যার, যদি সবগুলো প্রবলেম আলাদা আলাদা দেখি তাহলে কি এর সমাধান হবে কিনা, নাকি যে আমাদের যে অপরাজনীতি সেটা এটার পিছনে মূল কারণ? আরেকটা ব্যাপার স্যার, আমরা এখানে অনেকগুলো পলিসি নিয়ে কথা বলছি, কিন্তু দিন শেষে তো পলিসিগুলো তো সরকারই ইমপ্লিমেন্ট করবে। সেক্ষেত্রে স্যার আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে সরকারের উপরে যে একটা মাস পিপলের যে আস্থার জায়গাটা নেই, সেই জায়গা থেকে স্যার আমাদের সবচেয়ে এখন যেটা দরকার ছিল সমন্বয়। সেই সমন্বয়ের জন্য যেটা দরকার ছিল স্যার জাতীয় ঐক্যের, সেটা অনেকেই বলেছে, কিন্তু সরকার এখন পর্যন্ত স্যার সেই ব্যাপারে কোনো কিছু বলে নাই যে তারা জাতীয় ঐক্যে যাবে কিনা। স্যার আমার প্রশ্ন হলো স্যার, সেই ব্যাপার থেকে দেশের অর্থনীতিবিদরা কি করতে পারে? যদি সরকার জাতীয় ঐক্যে নাও যায়, সানিমপি স্যার এরকম কোনো ভূমিকা রাখতে পারে যে দেশের সকল অর্থনীতিবিদকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করবে এই করোনাকে মোকাবেলা করার জন্য, এবং সেখান থেকে তারা সরকারকে গাইডলাইন দেবে? এরকম কি করা কিছু সম্ভব স্যার? থ্যাংক ইউ স্যার। মেহেদী ধন্যবাদ। আমরা সানেমের পক্ষ থেকে নানা রকম উদ্যোগ নিয়েছি। ইনফ্যাক্ট আমরা একটা ফোরামেও আছি, বাংলাদেশ ইকোনমিস্ট ফোরাম নামে, যেখানে আমরা আমাদের মতামত দীর্ঘদিন তুলে ধরেছি। আপনাদের একটু জিনিস একটু রিমাইন্ড করি যে গত মাসে যখন এই ক্রাইসিসটা অনসেট করা শুরু করলো, এবং তখনই কিন্তু সানেম সবার আগে প্রথম যে পয়েন্টটা তুলে ধরেছিল যে আমরা একটা 2 বছর মেয়াদি একটা রিকভারি প্ল্যান দরকার। আমরা বলেছিলাম যে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং যেটা এই জুন জুলাই মাস থেকে বছর থেকে শুরু করার কথা, আমরা বলেছিলাম এটার আসলে প্রাসঙ্গিকতা অনেকটা হারিয়ে গেছে এই ক্রাইসিসের কারণে। আমরা বলেছিলাম দুটো অপশন, আইদার এটাকে পিছিয়ে দেওয়া 2 বছর, অথবা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম 2 বছর একটা স্পেশাল রিকভারি প্ল্যান হিসেবে আনা। সো সানেম এই জিনিসটা খুব স্ট্রংলি বলেছিল। এই ব্যাপারে আমরা কিন্তু মোটামুটি বাংলাদেশের শীর্ষ অর্থনীতিবিদদের কাছ থেকে সমর্থন পেয়েছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যেমন এই নেটিজেন ফোরাম করার এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন ভিউজ যেটা আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায় থেকে, সেই ভিউজ গুলোকে এক জায়গায় আনা, সেগুলোকে সামারি করা,
করে পলিসি মেকারদের কাছে তুলে ধরা। এর আগেরও কিন্তু আমরা নেটিজেন ফোরামের প্রত্যেকটা ডিসকাশনের সামারি কিন্তু আমরা তুলে ধরেছি ইম্পর্টেন্ট পলিসি মেকারদের কাছে। আমি আপনার পয়েন্টকে খুব গুরুত্ব দিচ্ছি। আমি মনে করি যে যে সমস্যাগুলো আমরা দেখছি তার মধ্যে কয়েকটা দিক আছে। একটা হচ্ছে যে আমাদের স্টেট ক্যাপাসিটি যেটা, সেটা তো উইক, আমরা অনেক সময় জানি উইক স্টেট ক্যাপাসিটি বলে এটা পলিটিক্যাল ইকোনমিতে। সেটার রিফ্লেকশন কিছুটা দেখছি, সেটা রিফ্লেকশন আমরা দেখছি কোঅর্ডিনেশনে, আমাদের স্বাস্থ্য খাতে যে আমরা অব্যবস্থাপনা দেখেছি, সরকারি স্বাস্থ্য খাত এই ধরনের একটা ক্রাইসিস মোকাবেলা করার জন্য তার প্রস্তুতি ছিল না, এবং ক্রাইসিস সময়েও আমরা দেখছি নানা ধরনের লকডাউন ইম্পোজ করতে না পারার না পারার যে আমরা দেখছি যে নানা ধরনের সমস্যা, এবং কি যে বড় বড় যে পাওয়ারফুল যে বিজনেস লবিগুলো আছে তাদের সাথেও হ্যান্ডেল করতে গিয়ে আমরা দেখছি নানা ধরনের সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা জাতীয় ঐক্যমত্য দরকার। আমরা সেই জায়গায় মনে করি আমরা ডিভিশন চাই না। আমরা জানি এরকম একটা ক্রাইসিস টাইমে যদি ডিভাইডেড ভিউজ থাকে তাহলে কিন্তু আসলে যে কোনো ধরনের একটা অ্যাকশন নেওয়া খুব কঠিন হয়ে যায়। তো আপনার বক্তব্যের সাথে সারমর্মের সাথে আমি অনেক একমত। আমি একটু সালমান বিন ইয়াসিন তাকে ফ্লোর দিতে যাচ্ছি। উনি কি আপনি কথা বলবেন সালমান? সালমান কি আছেন আপনি? যদি না থাকেন তাহলে আচ্ছা, সালমান ইয়াসিন উনি একটা কোশ্চেন লিখেছেন। উনি লিখেছেন, স্যার উই নো দ্যাট মিডল ক্লাস এন্ড লোয়ার ক্লাস প্লে দ্য ভাইটাল রোল ইন জিডিপি গ্রোথ। ওনার মতে Bangladesh government already declared stimulating package for garments and agriculture sector. How can the packages can involve the target classes, lower class and middle class? আচ্ছা, এখানে উনি সালমান উনি প্রশ্ন করেছে যে কিভাবে মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাসকে এই ধরনের প্যাকেজের মধ্যে আনা যেতে পারে। আর আরেকটা দেখছি প্রশ্ন, যেটা ফারিয়ান তারিম, উনি তখন কথা বলতে গিয়েও বলতে পারেননি। উনি লিখেছেন, Sir, I wanted to talk about the income distribution in this pandemic time. আরে আমার মনে হয় ইনকাম ডিস্ট্রিবিউশন আরেকজনও বলেছিলেন যে I was thinking that in this period income inequality may decline. উনি কোশ্চেন মার্ক রেখেছেন, as huge amount of money are flowing among the people via donation, etc. As we know, middle income peoples like service holders have been giving a portion of the income in the Prime Minister's Fund. Also school, colleges, universities have been making funds. But if I'm not wrong, rich people are not making expectable donation, which may hamper the possibilities of declining income inequality. On a live video, our region's MPs are also told that local rich industrialists are not helping that way. আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এই জিনিসটা কিন্তু আমরাও সানেম থেকে শুরুতে আমরা বলেছিলাম যে এরকম একটা ক্রাইসিস হ্যান্ডেল করা একমাত্র সরকারের পক্ষে সম্ভব না, প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা খুব বেশি কিন্তু উদ্যোগ দেখছি না। প্রাইভেট সেক্টর কতটুকু এগিয়ে এসেছে বাংলাদেশে, এই জায়গায় আমি একটু শফিকের কাছ থেকে আমি হয়তো কুইকলি একটা রিমার্ক জানতে চাইবো যে ইন্ডিয়াতে কি হচ্ছে, ইন্ডিয়াতে প্রাইভেট সেক্টর কতটুকু এগিয়ে এসেছে। শফিক, স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। শফিক একটু ভিডিওটা অন করতে পারেন আপনি? হ্যাঁ হ্যাঁ। ইন্ডিয়ার এক্সপেরিয়েন্স কি, প্রাইভেট সেক্টর কতটুকু এরকম ক্রাইসিস টাইমে এগিয়ে এসেছে? স্যার আমাদের মোটামুটি তো যা দেখা যাচ্ছে বা এক্সাক্ট ফিগার সেরকম ভাবে কিছু নেই, কিন্তু পিএম মানে আমাদের যে কর্পোরেট সেক্টর তারা তো সাংঘাতিক ভাবে এগিয়ে এসেছেন এবং পিএম কেয়ারস ফান্ডে তো ডোনেশন গেছে। কিন্তু এই যে প্রশ্নটা উনি করেছেন এটা আমার কাছেও খুব যুক্তিসঙ্গত যে এটা কি সত্যি ইনইকুয়ালিটি কমাবে, মানে আমি ভিউ পয়েন্টটা জানতে চাইছি। মানে এই ডোনেশন গেলে মানে ইটস আ ইনকাম রিডিস্ট্রিবিউশন বেসিক্যালি, এই এফেক্টটা কর্পোরেট সেক্টর এগিয়ে আসছে বা তারা ডোনেশন করছে যাচ্ছে, কিন্তু again the question remains that how do you ensure that this helicopter drop reaches every household? রাইট। স্যার এখানে আপনার ভিউটা জানতে চাই। না আমি এখানে আই নো দিস ইজ আ ভেরি ডেলিকেট ইস্যু, এবং এখানে আমি হয়তো কুইকলি হয়তো একটা পয়েন্ট বলতে চাইবো যে আমরা অ্যাবসলিউট লেভেলে দেখছি পভার্টি বাড়ছে, এবং যখন অ্যাবসলিউট পভার্টি বাড়ে তখন ইনকাম ইনইকুয়ালিটি কমবে এটা একটু বিশ্বাস করাটা একটু কঠিন। তো ইনকাম ইকুয়ালিটি আমার ধারণা বাড়ছে, এবং সেই ক্ষেত্রে হয়তো একটা ইস্যু থাকছে যে আসলে আমাদের এই ধরনের স্টিমুলাস প্যাকেজ অথবা এই ধরনের রিডিস্ট্রিবিউটিভ যে এগুলো কতটুকু এনাফ, এবং সেখানে কর্পোরেট সেক্টর আমি ইন্ডিয়াতে যেটা শুনছি যে বাংলাদেশে আসলে সেরকম
খুব বেশিভাবে এগিয়ে আসছে কিনা। আমাদের যেমন লিডিং যে সেক্টর গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আমরা কিন্তু এখনো সেরকম ধরনের ইনিশিয়েটিভ আমরা সেরকম দেখিনি, বরং আমরা দেখছি যে গার্মেন্টস বরং সিক করছে তারা গভর্নমেন্টের কাছ থেকে তাদের ইসের জন্য, তাদের তাদের সুবিধার জন্য। আমি কয়েকটা প্রশ্ন একটু নিতে চাই। ফেসবুকে কমেন্ট আছে, একজন কমেন্ট করেছেন শাশ্বতী চৌধুরী, উনি কলকাতা থেকে। রেডিমেড গার্মেন্টস comprise 84% of total exports of Bangladesh. I feel the COVID precautionary measures like social distancing would be a distant possibility here. How do you see the workers in this industry cope with the crisis in the face of such a huge fall in the global demand? আমার মনে হয় আরএমজি নিয়ে আমরা একটা প্রশ্ন রাখছি, এটা নিয়ে আগেও বলেছেন, সো সেটা নিয়ে আমি হয়তো কারো কাছে যাব করতে। সোমনাথ হাজরা, উনিও ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে বলছেন বাংলাদেশের পাবলিক ডেট টু জিডিপি রেশিও অনেকটা কম, তাই বাংলাদেশ কি কিছুটা বেটার পজিশনে আছে অন্যান্য সাউথ এশিয়ান কান্ট্রিজের থেকে পোস্ট কোভিড-19 সিচুয়েশনের জন্য? এটা নিয়ে একটু আলোচনা হলে ভালো হয়। সো আমার মনে হয় দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। আমরা যদি অন্য দেশগুলোর সাথে তুলনা করি, সাউথ এশিয়ার যেমন শ্রীলঙ্কা, তাদের ডেট জিডিপি রেশিও মোর দ্যান 65%, সেখানে বাংলাদেশের সিচুয়েশন কি? পাকিস্তানেরও ডেট জিডিপি রেশিও অনেক বেশি, বাংলাদেশের তুলনাভাবে এখন অনেক কম, সুতরাং এটা নিয়ে হয়তো একটা আলোচনার জায়গা আছে। আমি একটু এই পয়েন্টটা আমি একটু মাহতাবউদ্দিন ইকোনমিক্স ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি তার জন্য রাখছি। আরএমজি বিষয়টা আমি ডক্টর সাইম হক বিদিশার কাছে রাখছি, কিন্তু আমি আসবো তার কাছে। আমি একটু ফেসবুক থেকে আরেকটা কমেন্ট একটু দেখছি। কামরুজ্জামান ফাহিম, উনি বলছেন বাংলাদেশের মতো তরুণ জনসংখ্যার দেশে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে ওঠা তুলনামূলকভাবে সহজ বলে মনে করছি। স্যার, এই বিষয়ে আপনার মত কি? এটা একটা পয়েন্ট যে আমাদের যে তরুণ জনসংখ্যার দেশ, সেখানে আসলে অর্থনৈতিক ক্ষতি আমরা পুষিয়ে উঠতে পারবো, সেটার একটা সুযোগ আছে। আমার মত হচ্ছে, যদি আমি কুইকলি লাস্ট পয়েন্টটা যদি আসি, আমার মতটা হচ্ছে যে অবশ্যই সুযোগটা আছে, কারণ আমাদের যেহেতু আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ওই অ্যাডভান্টেজটা আছে, সুতরাং সেই অ্যাডভান্টেজটা হয়তো আমাদেরকে এক ধরনের একটা বাড়তি সুবিধা দিবে এই ক্রাইসিসকে কাটিয়ে ওঠার জন্য। এবং আরেকটা জায়গাও আছে যে বিভিন্ন স্টাডি, বিভিন্ন রকম গবেষণা বলেছে যে আমাদের সাধারণ মানুষের একটা এন্টারপ্রেনারশিপ নেচারও আছে। আমরা কিন্তু অনেক সময় ওয়েট করি না যে গভর্নমেন্ট কিছু করছে কি করছে না, নিজেরাই একটা ওয়ে আউট বের করার চেষ্টা করি। সেটাও হয়তো এক ধরনের একটা সুযোগ আমাদেরকে করে দেবে। কিন্তু এটা তো ম্যাটেরিয়ালাইজ করতে হবে, এটা তো সম্ভাবনাকে রিয়েলাইজ করার জন্য ওটার সহায়ক কিছু পরিস্থিতি থাকতে হবে, সেখানে কিন্তু গভর্নমেন্টের রোল আমি মনে করি অসম্ভব গুরুত্বপূর্ণ। আমি একটু যাচ্ছি একটু প্রথমে মাহতাবউদ্দিনের কাছে। মাহতাবউদ্দিন, আপনি একটু যদি ওই ডেটের ব্যাপারে একটু কমেন্টটা একটু নিন, তারপরে আমি ডক্টর সাইম হক বিদিশার কাছে যাব রেডিমেড গার্মেন্টস এর ব্যাপারে। স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমি দুটো কোশ্চেন একটু অ্যাড করে নিই। একটা হচ্ছে এই ডেট জিডিপি রেশিওর সাথে ডক্টর শফিক মুখার্জির একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের সভরেন বন্ডের ক্ষেত্রে কতটুকু অ্যাভেলেবল স্পেস আছে, যেহেতু বাংলাদেশের আমাদের অলরেডি আমাদের একটা ভালো রিজার্ভ আছে। তো এই দুটোকে আমি একসাথে একটু অ্যান্সার করতে যাচ্ছি। প্রথমত যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে অলরেডি আমাদের প্রায় ফরেন রিজার্ভ হচ্ছে স্টিল ইটস মোর দ্যান $30 বিলিয়ন। রাইট নাও এটা অ্যারাউন্ড হচ্ছে $33 বিলিয়ন। সুতরাং ডক্টর শফিক মুখার্জি যেটা বলেছেন যে আমাদের ওই স্কোপটা আছে কিনা যে সভরেন বন্ডে ওটা দেখা, তো আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। এটা জাস্ট গতকালকের ইকোনমিস্ট একটা রিপোর্ট এসেছে, সেটা ওরা যেটা করেছে 66টা দেশের উপরে ওরা এমার্জিং ইকোনমিক্স এর উপরে র্যাঙ্কিং করেছে 4টা মেজার অফ ফাইন্যান্সিং স্ট্রেংথ এর উপরে। একটা হচ্ছে পাবলিক ডেট অ্যাজ পার্সেন্টেজ অফ জিডিপি, ফরেন ডেট, কস্ট অফ বরোইং এবং রিজার্ভ কভারেজ। তো এই র্যাঙ্কিং এ টপ যে 10টা কান্ট্রি আছে, বাংলাদেশ তার মধ্যে একটা। তো এটা এখানে যে জিনিসগুলি নেওয়া হয়েছে তার মধ্যে যেগুলো আছে যেমন ডেট জিডিপি রেশিও, ফরেন ডেট, তো বাংলাদেশের পাবলিক ডেট অ্যাজ পার্সেন্ট অফ জিডিপি বা ফরেন ডেট অ্যাজ পার্সেন্ট অফ জিডিপি, অ্যাজ পার্সেন্ট অফ টোটাল ডেট, এই বা ফরেন রিজার্ভ, এই সবগুলি দিক থেকে বাংলাদেশ তুলনামূলকভাবে সাউথ এশিয়ার অন্য যে কান্ট্রিগুলো আছে সেগুলো হচ্ছে ভালো আছে। এবং এটা বাংলাদেশকে একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্লোবাল মার্কেটে এখন সবাই বড় করতে যাচ্ছে, সবগুলি কান্ট্রি এখন গ্লোবাল মার্কেটে বড় করতে যাবে। সো যে জিনিসটা হবে সেটা হচ্ছে আগে যেই ইন্টারেস্ট রেট আমরা বড় করতে পারতাম, এখন আমরা সেই ইন্টারেস্ট রেট হয়তো বড় করতে পারবো না। এখন আমাদের হাই ইন্টারেস্ট রেট আমাদেরকে বড় করতে হবে। তো যেই কান্ট্রিগুলির রেকর্ডটা ভালো, যেমন বাংলাদেশের এই পার্সপেক্টিভ রেকর্ডটা ভালো আছে, সুতরাং অন্যান্য যেই লিস্ট ডেভেলপ কান্ট্রি আছে তাদের থেকে ডেফিনেটলি এটুকু বলা যেতে পারে বাংলাদেশের অবস্থান অবশ্যই ভালো। সুতরাং এই দিক থেকে বলতে গেলে বাংলাদেশ হয়তো এই সভরেন বন্ড যেটা ওই অপশনটা
সেটা হয়তো বাংলাদেশ বিবেচনা করে দেখতে পারে স্যার। রাইট, থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা ডক্টর সাইমা হক বিদিশাকে আমি দেখছি না এখানে, যদি থেকে থাকেন হয়তো বলতে পারেন, বাট আছেন? আচ্ছা, এক্সেলেন্ট। হ্যাঁ বিদিশা, একটু কাইন্ডলি যদি গার্মেন্টস এর ব্যাপারে যে কিছু পয়েন্ট এসছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি যদি একটু রেসপন্ড করেন কাইন্ডলি। আচ্ছা, ধন্যবাদ। যেটা বিষয় সেটা হচ্ছে যে গার্মেন্টস এর একটা সেক্টর, যে সেক্টরটার বিষয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি লকডাউনের শুরুর দিক থেকে দেখতে পাচ্ছি যে গার্মেন্টস ফ্যাক্টরির প্রথম সমস্যাটা যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে বিজিএমইএ যখন বিভিন্ন বিজিএমই হচ্ছে যে আমাদের গার্মেন্টস এর যে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, তাদের যে নির্দেশনা, সেই নির্দেশনার ক্ষেত্রে কিছুটা সঙ্গতির অভাব আছে এবং অনেক সময় যেটা দেখা যাচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্দেশ দিচ্ছে, যেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রাইসিসটাকে ভীষণভাবে ব্যাহত করছে, ক্রাইসিসের সমস্যাটাকে আরো অ্যাগ্রিভেট করছে। কারণ একটা পর্যায়ে আমরা দেখেছিলাম যে তাদের একটা ইনস্ট্রাকশন ছিল যে ফ্যাক্টরি খোলা, এরপরে তাদের আবার ইনস্ট্রাকশনটা চেঞ্জ হয়েছে। সুতরাং এখনো কিন্তু আমরা এই ধরনের একটা ডিলেমা কিছু আমরা দেখেছি। সুতরাং এই বিষয়টার ক্ষেত্রে আমার মনে হয় সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে যেহেতু এখানে একটু আগে যে কথাটা বলছিলাম যে যেখানে একটা ডিমান্ড সাইডটা একটা বড় ফ্যাক্টর, যে বিষয়টাকে আসলে আমরা খুব বেশি ইনফ্লুয়েন্স করতে পারছি না, প্রভাবিত করতে পারছি না। সুতরাং আমাদের এখানে দেখতে হবে যে গার্মেন্টস ওনারদের ক্ষেত্রে খুব যে ওয়ার্কাররা যেটা আছে সেই ওয়ার্কারদের সেফটিটাকে প্রাইমারি ইন্টারেস্ট হিসেবে নিয়ে সেটার ব্যাপারে সরকারকে কিছুটা ইম্পোজিশন করা দরকার রয়েছে। এবং সেক্ষেত্রে বিজিএমই এর সরকারের তরফ থেকে হয়তো একটু স্ট্রিক্ট কিছু নির্দেশনা বিজিএমই এর কাছে থাকা দরকার, এবং এখানে একটা মনিটরিং থাকাটা আমার মনে হয় অত্যন্ত জরুরি। এটা আসলে আগে থেকে এটা শুরু করা উচিত ছিল, যে বিজিএম ফ্যাক্টরিগুলো আসলে তাদের যে স্বাস্থ্যবিধি মানবে বলে তারা বলেছে, যে তারা খোলার ব্যাপারে ইনিশিয়েটিভটা নিয়েছে, সেই স্বাস্থ্যবিধি তারা মানছে কিনা, এবং যদি তারা না মেনে থাকে সেটার ক্ষেত্রে তাদেরকে কিছু রেস্ট্রিকশন এবং তাদেরকে কিছু আসলে শাস্তির আওতায় আনার বিষয়টা আসলে চিন্তা করা দরকার। তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি যেটা দেখেছি সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সাভারে, গাজীপুরে, নারায়ণগঞ্জে এই জায়গাগুলোতে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এবং এই জায়গাগুলোতে কিন্তু কন্টামিনেশন এবং ইনফেকশনের হারটা বেশি। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যে সরকারের এক্ষেত্রে আসলে বিজিএমই কে একটা বড় ধরনের বোধহয় একটু কিছু রেগুলেশন এবং রুলস এন্ড রেগুলেশনের ব্যাপারে কিছু কম মানে কিছুটা বাধ্য করার একটা ব্যাপার আছে, এটা আমি প্রথমে বলবো। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা যদি গার্মেন্টস ওয়ার্কারদের সেফটি বা এই বিষয়গুলোতে চিন্তা করি, আমাদের এই বিষয়ে একটু চিন্তা করতে হবে যে এক্ষেত্রেও আসলে একটা প্রোটোকল এবং কিছুটা রুলস এন্ড রেগুলেশন সরকারের দিক থেকে বোধহয় সেট করে দেওয়ার দরকার রয়েছে, যে গার্মেন্টস এই ধরনের পরিস্থিতিতে আসলে গার্মেন্টস এর যদি ডিমান্ড শ্রিঙ্ক করে যায়, তখনও যে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টা যেটা অলরেডি এখনই শুরু হয়ে যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই বিষয়ে আমার মনে হয় কিছুটা সরকারের ক্ষেত্রে কিছুটা সাপোর্ট দেওয়া যেতে পারে। আমি যেটা মনে করি যে বেতনের ক্ষেত্রে যদি এই ধরনের একটা ভাগাভাগি করা যেতে পারে, যে কিছুটা বেতন যদি কমও দেওয়া হয়, অর্থাৎ ধরেন আমি এভাবে বলছি যে 80% বেতন যদি দেওয়া হয়, সেই 80% বেতনের মধ্যে সরকার যদি 40% বহন করে এবং গার্মেন্টস মালিকরা যদি 40% বহন করে, এইভাবে হলেও যাতে শ্রমিকদের ছাঁটাই করার বিষয়টা অ্যাটলিস্ট আগামী কয়েক মাসের জন্য বন্ধ রাখা হয়। এখানে আমরা দেখেছি যে ঈদের সময় বলা হয়েছে যে ঈদ পর্যন্ত যাতে কোনো গার্মেন্টস এর শ্রমিককে ছাঁটাই না করা হয়, এই ধরনের কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া সত্ত্বেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টা কিন্তু রয়েছে। সুতরাং এক্ষেত্রে আমার মনে হয় সরকারকে আরেকটু স্ট্রিক্ট হওয়া দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলোর মধ্যে যে বিষয়টা আমি প্রথমে বললাম, যে বিভিন্ন পয়েন্টগুলো যখন বলা হচ্ছে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে একটু ক্লারিটির অভাব রয়েছে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে যে এলাকার মধ্যে থেকে শ্রমিকদের নেওয়া হবে, কিন্তু আমরা কিন্তু জানি না যে এলাকা বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এবং বিভিন্ন দূরবর্তী অঞ্চল থেকে যখন শ্রমিকরা চলে আসছে সেই বিষয়টার ক্ষেত্রে বিজিএমই কি ওয়াকিবহাল নয়।
তারা কিন্তু ওয়াকিবহাল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো স্টেপ নেওয়ার বিষয়টা আমরা লক্ষ্য করিনি। সুতরাং এক্ষেত্রে আরেকটা জিনিসও মনে হয় একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের কন্টামিনেশন, এটা কিন্তু পরবর্তীতে দীর্ঘমেয়াদে যদি আমি একেবারেই গার্মেন্টস ওনারদের দিক থেকে চিন্তা করি, তাহলে দীর্ঘমেয়াদে কিন্তু একটা বড় ধরনের একটা ইমপ্লিকেশন পড়তে পারে আমাদের বাজার হারানোর ক্ষেত্রে। সুতরাং এই বিষয়টাও আমার মনে হয় যে গার্মেন্টস মালিকদেরকে একটু চিন্তা করা উচিত, এবং সেই কারণে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরা দেখেছি যে আমি দু একটা ভিডিও দেখছিলাম যে ইভেন কেনিয়া, কাম্বোডিয়া এইসব দেশে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো খোলার সময় অত্যন্ত সাবধানতা মানা হচ্ছে। সেই ধরনের সাবধানতা যদি আমাদের ফ্যাক্টরিতে মানার ব্যাপারে তাদেরকে বাধ্য করা দরকার, এবং সেটা যদি তারা না করে তাহলে সেই বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি সরকারের গ্রহণ করা দরকার বলে আমার। রাইট, ডক্টর বিদিশা, থ্যাংক ইউ। আমি জাস্ট একটু অ্যাড করবো এই জায়গাটাতে। প্রথম কথা হচ্ছে যে আমি জানি যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে। আসলে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো এত বড় বড় ইন্ডাস্ট্রি খুব কম দেশেই আছে। ডক্টর বিদিশা যে আফ্রিকার দেশগুলোর কথা বলছেন, আমি একটু ডিফার করবো এই জায়গাতে, ইন দ্য সেন্স যে ওখানে এত শ্রমিক নিয়ে এত এরকম ফ্যাক্টরি হয়তো খুব কম, এবং ইন্ডিয়াতেও আমি যতটুকু জানি যে এত বিশাল সংখ্যক শ্রমিক নিয়ে কিন্তু ফ্যাক্টরি নেই। সুতরাং যখন when it comes to running a big factory like this with a huge number of workers, তখন it's a big challenge। এবং সেই ক্ষেত্রে কিন্তু ডক্টর বিদিশা যে পয়েন্টটা খুব স্ট্রংলি বলছেন, যেটা সানেম থেকে আমরা বলেছি, যে একটা প্রোটোকল ডেভেলপ করা দরকার ছিল খুব শুরুতেই, এবং সেই প্রোটোকলটা এক্সিকিউট করা, এবং সেই প্রোটোকলটা এক্সিকিউট করা একমাত্র কিন্তু বিজিএম এর দায়িত্ব না, সেই প্রোটোকলটা এক্সিকিউট করতে হবে ল এনফোর্সিং এজেন্সিকেও। যখন ডক্টর বিদিশা খুব নাইসলি বলেছেন যে এলাকাকে বলা হচ্ছে এলাকা থেকে শ্রমিক নেওয়া, সেই এলাকার ডেফিনেশন কি? সে আমরা দেখছি আরিচা অথবা পাটুরিয়া ওই জায়গা থেকে ফেরি পার হয়ে ওপাশ থেকে, নদীর ওপাশ থেকে শ্রমিকরা আসা শুরু করেছেন। তাহলে যে পুরো প্রসেসে, পুরো রাস্তায় ল এনফোর্সিং এজেন্সিরা তারা কি করছেন? তো আমার কাছে মনে হয় যে পুরো বিষয়টাতে কিন্তু একটা বড় ধরনের যে কোঅর্ডিনেশন, এটা এনফোর্স করার যে সেই জায়গাটা একটা বড় ধরনের অভাব দেখছি, উইক এনফোর্সমেন্ট। পাশাপাশি যে জিনিসটা আমরা শুরুতে সানেম থেকে খুব স্ট্রংলি বলেছি, যে রিজিয়ন স্পেসিফিক এবং সেক্টর স্পেসিফিক প্রোটোকল দরকার। এবং যে হটস্পট গুলো আছে, যেমন গাজীপুর একটা হটস্পট যে আমরা দেখেছি, সেখানে কিন্তু গার্মেন্টস এর একটা বড় ধরনের কনসেন্ট্রেশন আছে, এবং সেখানেও আমরা অলরেডি দেখছি যে ফ্যাক্টরি গুলো খোলা হচ্ছে এরকম প্রপার প্রোটোকল না মেনে। আমাদের হাতে সময় খুব কম, আমরা একটু শেষ করব, কিন্তু তার আগে আমি কয়েকটা একটু কথা শুনতে চাই। আমি জানি যে আশরাফ উদ্দিন উনি একটু বলতে চান, কুইকলি যদি আশরাফ আপনি ছোট করে আপনার মতটা একটু অথবা প্রশ্নটা বলেন। বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ। স্যার, প্রথমে আজকে আপনি যে পয়েন্টটা তুললেন যে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম, এটা ক্যাশ বা ফুডের মাধ্যমে হতে পারে, তো আপনি এটাতে এমফাসাইজ করছেন যেটার উপর, মনিটরিং এর উপর। তো স্যার, এখন মনিটরের জন্য প্রশাসন থেকে আমাদেরকে একটা চেইন দেওয়া হয়েছে, যে এমপি, এরপরে হচ্ছে চেয়ারম্যান, কাউন্সিলর, ইপি মেম্বার, এরা মনিটর করে বিষয়গুলো। তো রিসেন্টলি আমরা যেগুলো দেখছি যে নিউজে, যে এই সিস্টেমটা ফল করছে বিভিন্ন জায়গার ক্ষেত্রে, যে মনিটরিং সিস্টেম ফল করছে। এখন আপনার মতো আমার প্রশ্ন যে হু উইল দ্য মনিটর দিস সিস্টেম অ্যাকচুয়ালি সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামে? থ্যাংক ইউ স্যার। না না, থ্যাংক ইউ। সোশ্যাল আমি যেহেতু আমাদের সময় কম, আমি নিজেই চেষ্টা করি একটু উত্তর দেওয়ার। মনিটরিং ইজ এ বিগ চ্যালেঞ্জ অফকোর্স। বাংলাদেশে আমরা মনিটরিং এর ক্ষেত্রেও মনিটর করা দরকার, আমরা অনেকটা ঘটনাটা এরকম। কিন্তু এখানে আসলে যেটা দরকার, আমি যেটা বলেছি, স্থানীয় পর্যায়েও এনজিও, সিভিল সোসাইটি এবং অন্যান্য যারা কনসার্ন, যারা ভলান্টিয়ার্স যারা আছে, তাদেরকে ইনভলভ করা দরকার এই মনিটরিং এ। প্রশাসন যেমন থাকবে, স্থানীয় জনপ্রতিনিধি যেরকম থাকবে, সরকারের প্রতিনিধি যারা থাকবে, কিন্তু এরকম যদি এটা মনিটরিং স্থানীয় পর্যায়ে ইনভলভ করা যায়, তাহলে কিন্তু করাপশনটা আমার কাছে মনে হয় এখন কিন্তু স্যার ভলান্টিয়াররা কিন্তু স্যার বেশি এগিয়ে আসছে স্যার, ভলান্টিয়ার যারা তারা কিন্তু রাইট, অফ কোর্স। এবং আমরা এটা একটা অ্যাডভান্টেজ, একজন বলেছিলেন যে আমাদের তরুণ জনসংখ্যা বেশি, সেটা একটা অ্যাডভান্টেজ, যে আমাদের কিন্তু এরকম একটা প্রচুর উৎসাহী তরুণরা তারা কিন্তু আসলে মাঠে আছেন এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে করার জন্য। আশরাফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু বেলাল ওনার কাছে একটু যেতে চাচ্ছি, উনি আরেকটা ছোট কুইকলি একটা পয়েন্ট, আপনি মোহাম্মদ বেলাল হোসেন, যদি আপনি বলতে চেয়েছেন কুইকলি। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাকচুয়ালি স্যার আমি যেসব মানে বলতে চেয়েছিলাম, এরপরে স্যার মানে আপনারাও স্যার সেই মানে বা অন্যান্য বক্তারাও সেই বিষয়টাও উল্লেখ করেছেন। তারপরে স্যার আমি স্যার কুইকলি বলি স্যার, সেটা হচ্ছে যে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে পুরো বাংলাদেশের সব
পলিটিক্যাল পার্টি এবং বর্তমান গভর্নমেন্ট এটাকে কোভিড-19 এটাকে একটা সুযোগ হিসেবে নিয়ে যে এটা একটা ইউনাইটেড অ্যাপ্রোচ হিসেবে যেতে পারে, যে সবাই একসাথে হয়ে, যেমন আমরা কিছুদিন আগে দেখলাম যে লাইক অনেক কন্ট্রোভার্সি হয়েছে ওই যে কিট নিয়ে, যেটা তো এই ধরনের জি স্যার। না বেলাল, আই অ্যাপ্রিশিয়েট, থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় যে উই গট ইউর পয়েন্ট, যে আমাদের বিভেদ ভুললে আসলে ঐক্যমতের ভিত্তিতে অনেক কিছু করা দরকার, এবং অনেক ক্ষেত্রেই আসলে যদি উদ্যোগটা থাকে তাহলে কিন্তু সদিচ্ছা যদি থাকে তাহলে কিন্তু আসলে এই ধরনের বিভেদকে আমরা করতে পারি। মেহেদি, আপনি কুইকলি কিছু বলতে চেয়েছেন? মেহেদি, মেহেদি আপনি কি আছেন? 1 BDG 3 যদি না থাকেন তাহলে ঠিক আছে, আমি একটু জাস্ট পড়ে যাই কুইকলি, আমার মনে হয় শেষের দিকে। শোভিক উনি লিখেছিলেন আবার যে স্যার, মুভিং অ্যাওয়ে ফ্রম অয়েল প্রাইস, financing of stimulus, etc. I wanted to know what is the position of air pollution in Bangladesh. In India, there has been a significant reduction in PM 2.5 concentrations in the major metro cities. Your comments are in the domain of climate change. Of course, আমরাও দেখছি মিডিয়া রিপোর্ট যে আমাদেরও বাংলাদেশেও বেশ ইমপ্রুভ করেছে, এয়ার পলিউশন ড্রপ করেছে সিগনিফিকেন্টলি। অনেক পাখিরা তারা ফিরে এসেছে যারা নাকি আগে দেখা যেত না ঢাকা শহরে। অ্যামেজিং। সো এটা নিয়েও আসলে খুব ইন্টারেস্টিং অ্যানালাইসিস করার তো সুযোগ আছে। ফারাজি বিনতি এফএও থেকে উনি একটা প্রশ্ন করেছেন যে হোয়াট ইজ সানিমস ভিউ অন ক্যাশ ট্রান্সফার থ্রু মোবাইল ব্যাংকিং, business or random selection? Again, about recent telephone surveys taking place, how reliable is the methodology? এখানে আমাদের ভিউটা হচ্ছে কুইকলি যে আমরা ক্যাশ ট্রান্সফার আমরা মনে করি যে প্রয়োজন আছে অফকোর্স, কিন্তু যে জায়গাটা আমরা ওই পয়েন্টটা শুরুতেই বলেছিলাম যে ফুড ডিস্ট্রিবিউশনটা খুব গুরুত্বপূর্ণ, খুব দরকার আছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মানুষ তো ক্যাশ ট্রান্সফার করছেই, এটা যে টেকনোলজি যে সুযোগটা আছে সেটা অবশ্যই নিতে হবে। আর ওই যে টেলিফোন সার্ভে ব্যাপারটা, এটা অনেকটা আমি মনে করি যে কনটেক্সট স্পেসিফিক। এরকম সিচুয়েশনে যদি আমরা মানুষের ভিউজ জানতে চাই, যেহেতু ফিজিক্যালি সার্ভে করা যাচ্ছে না, অবশ্যই এটা একটা আমি মনে করি একটা মেথোডলজি হিসেবে চিন্তা করার ব্যাপার আছে, বাট উইথ সাম কশনারি নোট। এরপরে আমি দেখতে চাচ্ছি রাশিদুল আলম, উনি বলেছেন যে many nations provide mobile sanitation, drinking water, hand washing facilities for their agriculture workforce to enhance their life standard and workability. Thank you, রাশিদুল, এই পয়েন্টটা বলার জন্য। এরপরে আমি একটু দেখছি আর কারো কোনো কমেন্ট আছে কিনা। আমি আর ফাইনালি সেরকম কোনো শহীদুল ইসলাম উনি বলছেন we are talking all time RMG and its facilities. Apart from this, want to talk on import substitute sector like solar, renewable energy. শহীদুল ইসলাম আপনি কি আছেন? আপনি যদি থেকে থাকেন তাহলে আপনাকে আমি এখন খুব একটু সুযোগ দিব এই বিষয়ে বলার জন্য। জি স্যার, ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। একটু যদি কুইকলি, হ্যাঁ আমাদের সময় শেষ, একটু যদি আপনি খুব সংক্ষেপে যদি আপনি একটু বলেন। আমি জাস্ট সোলারটা বলি। সোলার হচ্ছে একটা ভাস্ট সেক্টর, আপনি জানেন স্যার। এখানে লোকাল ম্যানুফ্যাকচারার্স আছে, শুরু করেছিল 7 জন নিয়ে, আজকে তারা হচ্ছে 3 তো 4 জন লোকাল ম্যানুফ্যাকচারিং করে প্যানেলটা, যেটা কারণ ডিউ টু হচ্ছে পলিসি গ্যাপ। আপনি হয়তো দেখবেন স্যার একটা জিনিস, ফিনিশ প্যানেলের ইনপুট ডিউটি হচ্ছে 0, হোয়ারএজ যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় প্যানেলের ওইটারও 0। দেয়ার ইজ নো গ্যাপ বিটুইন দ্য ম্যানুফ্যাকচারার্স এন্ড ইম্পোর্টার। সেজন্য এই সেক্টরটা আসলে গ্রো হচ্ছে না, অথচ এটা একটা বিশাল সাবস্টিটিউট, ইম্পোর্ট সাবস্টিটিউট সেক্টর। কারণ এইটা অলরেডি 5.8 সোলার হোম সিস্টেম ইনস্টল ইন বাংলাদেশ, যেটা সারা ওয়ার্ল্ড থেকে যে কোনো সময় থেকে বেশি। সুতরাং আমাদের সাজেশন হচ্ছে যে এই সেক্টরটা বাঁচানোর জন্য গভর্নমেন্টের যে মেগা প্রজেক্ট গুলো আছে সেখানে যাতে অ্যাটলিস্ট লোকাল ম্যানুফ্যাকচারাররা একটা প্রেফারেন্স পেতে পারে। জাস্ট আমার এই একটা পয়েন্ট ছিল। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ শহীদুল ইসলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভ্যালিড পয়েন্ট। আমার কাছে মনে হয় যে এটা নিয়ে অবশ্যই আলোচনার জায়গা আছে, সুযোগ আছে। আমার কাছে মনে হয় যে আমরা গত 1 ঘন্টা প্রায় 40 মিনিট আমরা আলোচনা করেছি। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি সানেম নেটিজেন 5-এ অংশগ্রহণ করার জন্য। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং এগুলো সামারি করে, এবং এটা অলরেডি পুরোটাই রেকর্ডেড হয়েছে, ফেসবুকে রেকর্ডেড ভিডিওটা গেছে, এবং এটা সামারাইজ ভার্সন আমরা প্রেস ব্রিফিং হিসাবে পত্রপত্রিকায় দিব। পাশাপাশি আমরা পলিসি মেকারদের, ইম্পর্টেন্ট পলিসি মেকারদের কাছে আমরা পার্সোনালি এগুলো আমরা রিচ করার চেষ্টা করছি।
আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং সামনের দিনের সানেমের ইভেন্টে আমরা নেটিজেন 6-এও আমি আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। এমনকি আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে 4 তারিখে আমাদের সানেমে আরেকটা স্পেশাল ইভেন্ট আছে কৃষি নিয়ে, এবং কৃষিতে যে আমরা সমস্যা দেখছি বাংলাদেশে এখন এই ধরনের একটা ক্রাইসিসের সময়, সেটা নিয়ে আমরা স্পেসিফিক্যালি কৃষি নিয়ে আলোচনা করতে চাই, এবং সেখানে ডিস্টিংগুইশ প্যানেলিস্ট থাকবে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিজ থেকে এবং এগ্রিকালচারালিস্ট। আমি আমন্ত্রণ জানাচ্ছি, তা অনেকে রেজিস্ট্রেশন করেছেন ওখানে পার্টিসিপেট করার জন্য। এখানে যারা আছেন, যারা ওখানে অংশগ্রহণ করবেন, সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ।